আচ্ছা, আমাদের এই কোর্সটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে ডেভেলপারদের জন্য, সো একদম বিগিনারদের জন্য না। তো কাজেই আমাদের খুব বেসিক কিছু কনসেপ্ট আমরা আশা করব যে সবারই আছে। তো শুরু করি তাহলে। যেমন অ্যান্ড্রয়েডে একদম প্রথমেই প্রোগ্রামিং শুরু করার আগে আমরা জাভা নিয়েও ডিসকাস করবো, জাভা নিয়েও আলোচনা থাকবে। তো এখানে একটা শর্ট লিস্ট দেওয়া আছে যে জাভার কী কী কনসেপ্টগুলো আমাদের জানতে হবে, এই সবগুলোই আমরা দেখব। বাট তাও মানে প্রথমে একটু আইডিয়া দেওয়ার জন্য, যেমন ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টাল সম্বন্ধে জানতে হবে, ফ্লো কন্ট্রোল যেমন ইফেলস কিংবা আপনার ফর লুপ এসব জিনিস। তারপরে ক্লাস এবং অবজেক্ট সম্বন্ধে জানতে হবে, মেথড, ডেটা মেম্বার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। যাদের অলরেডি আইডিয়া আছে তাদের তো আছে, যাদের নাই তাদেরও আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। স্ট্যাটিক, ইনস্ট্যান্স, স্কোপ, এক্সেপশন, থ্রেড, কালেকশন, জেনেরিক্স, ফাইল আইও, রিফ্লেকশন, ইন্টারফেস। এই জিনিসগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া থাকলেই অ্যান্ড্রয়েডের জন্য যেই জাভাটা আমাদের প্রয়োজন হয় সেগুলো মোটামুটি এগুলোর মধ্যে হলেই চলবে। তো আমরা সবগুলোই গ্র্যাজুয়ালি দেখব। তো এখন হচ্ছে অ্যান্ড্রয়েডের কনসেপ্ট থেকে শুরু করি। যেমন অ্যান্ড্রয়েডে কিছু বেসিক কনসেপ্ট আছে, সেগুলো হচ্ছে প্রথমে আমরা গো থ্রু করব। যেমন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হচ্ছে একটা স্ক্রিন। আমরা যখন মোবাইল ফোন যখন ইউজ করি, এটার প্রত্যেকটা স্ক্রিন এক একটা অ্যাক্টিভিটি। ওকে, সো এটাকে আমরা অ্যানালগ হিসেবে ধরতে পারি যে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে যখন একটা স্ক্রিন থাকে বা একটা ওয়েব পেজের একটা পেজ, এটা হচ্ছে সিমিলার জিনিস। অ্যান্ড্রয়েডে হচ্ছে সেটাকে আমরা অ্যাক্টিভিটি বলি। তবে রিসেন্টলি একটু অ্যাডভান্স জিনিস চলে আসে, যেমন ইদানিং নোগার যে ডিভাইস, একদম লেটেস্ট যে ডিভাইস অ্যান্ড্রয়েড ওএস, সেখানে স্প্লিট উইন্ডো মোড আছে। মানে একটা স্ক্রিনের মধ্যেই দুইটা অ্যাপ্লিকেশন দেখা যাবে। তো সেখানে কিন্তু দুইটা অ্যাক্টিভিটি হবে, সেটা কিন্তু একটা অ্যাক্টিভিটি না। একটা স্ক্রিন একটা অ্যাক্টিভিটি, বাট যদি এরকম হয় একটা স্ক্রিনের মধ্যেই দুইটা অ্যাপ চলতেছে, তাহলে হচ্ছে দুইটা অ্যাক্টিভিটি। ওকে, সো মানে এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? অ্যাক্টিভিটি, আচ্ছা। আর সার্ভিস, সার্ভিস হচ্ছে এটার কোনো ইউআই নাই। যেমন অ্যাক্টিভিটিতে যখন আমরা কোনো কাজ করি, অ্যাক্টিভিটিতে যখন আমরা ব্যাক প্রেস করে অ্যাক্টিভিটি থেকে বের হয়ে চলে আসি, তখন হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেল, ডেস্ট্রয়। তো বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাদের যদি কোনো কাজ থাকে, ফর এক্সাম্পল আমরা মিউজিক অ্যাপের কথা চিন্তা করতে পারি, যে মিউজিক অ্যাপে যখন আমরা একটা গান চালাই, গান চলতেছে, তারপর যখন আমি ব্যাক করে চলে আসি তারপরেও কিন্তু গানটা চলতেছে, গানটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না। তো সেই জিনিসগুলো আমাদের চলে হচ্ছে সার্ভিসের মধ্যে। সার্ভিস আমরা যে কারণে ইউজ করি, যে কোনো ইউআই থাকবে না, কিন্তু এটা একটা লং রানিং অপারেশন হবে, অনেকক্ষণ লম্বা সময় ধরে চলবে, কিন্তু তার কোনো সাপোজ ইউআই নাই। তো সেই জিনিসগুলোর জন্য আমরা সার্ভিস ইউজ করি। অ্যানাদার কনসেপ্ট হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। কন্টেন্ট প্রোভাইডার হচ্ছে মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটা শেয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েডের ভিতরে আমাদের যে আমরা ফোনে যে কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্টের মধ্যে আমাদের অনেক নাম্বার আছে। এখন সেই কন্ট্যাক্ট যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেই কন্ট্যাক্টের ডেটাবেস কিন্তু একটাই, কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি সেই কন্ট্যাক্টের ডেটা অ্যাক্সেস করতে চায়, সেগুলো আমরা কন্টেন্ট প্রোভাইডারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। যেমন এমন হতে পারে যে আপনি আপনার অ্যাপ্লিকেশন দিয়ে একটা পিডিএফ ডাউনলোড করলেন, এবং এই পিডিএফ ওপেন করার কাজটা আপনি করতে চান না, মানে এই ফাংশনালিটি আপনি আপনার অ্যাপের ভিতরে দিতে চান না। এটা আপনি চান যে অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন, যেমন অ্যাডোব রিডার বা অন্য কোনো অ্যাপ্লিকেশন, সেটা খুলুক। তাহলে যেটা করতে হবে, আপনার ওই পিডিএফটাকে কন্টেন্ট প্রোভাইডারে দিয়ে দিতে হবে। কন্টেন্ট প্রোভাইডারের মাধ্যমে আমি আমার পিডিএফ ফাইলটাকে শেয়ার করে দিব, এবং অন্য অ্যাপ্লিকেশন যেটা পিডিএফ পড়তে পারে, সে আমাদের অ্যাপ্লিকেশন থেকে পিডিএফটা নিয়ে সে শো করবে। এটার আইডিয়াটা বোঝা যাচ্ছে, কন্টেন্ট প্রোভাইডার। ওকে, ব্রডকাস্ট রিসিভার আরেকটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমি একটু ফাস্ট চাইতেছি, কারণ হচ্ছে আমরা মোটামুটি ধরে নিছি যে সবারই একটা আইডিয়া আছে, আবার এই জিনিসগুলো আগেও দেওয়া হয়েছে। একটু ফাস্ট যাবো আর কি, কারণ আমাদের প্ল্যানিং হচ্ছে যে যত বেশির থেকেও বেশি সম্ভব আমরা ম্যাটেরিয়াল যেন কাভার মানে হয়। তো তার জন্য একটু ফাস্ট যাব। তো কোনো সমস্যা হলে কেউ আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন যে এই বিষয়টা বুঝতে পারতেছি না বা এটাতে সমস্যা হচ্ছে। আচ্ছা, ব্রডকাস্ট রিসিভার হচ্ছে যখন আপনার মোবাইল ওয়াইফাই থেকে মোবাইল ডেটাতে গেল, বা যখন মাত্র নেট আসলো, ওয়াইফাইতে কানেক্টেড হলো, কিংবা কোনো কল আসছে, তখন অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে একটা ব্রডকাস্ট হয়, মানে একটা ইভেন্ট ফায়ার হয়। তো সেই ইভেন্ট যদি আপনি ধরতে চান, সেটা আপনি ধরতে পারেন ব্রডকাস্ট রিসিভার দিয়ে, মানে কোনো একটা ব্রডকাস্ট হয়েছে, সেটা আপনি রিসিভ করতে চান। এই ধরনের কনসেপ্টগুলোর জন্য ব্রডকাস্ট রিসিভারটা ইউজ হয়। তারপরে হচ্ছে উইজেট। উইজেটের মধ্যে যেমন বাটন, এডিট টেক্সট, কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে এই এডিট টেক্সটকে বলা হয় টেক্সট ফিল্ড, বা টেক্সট ভিউকে অনেক সময় লেবেল বলা হয়। এই জিনিসগুলো ইউআই কন্ট্রোল আর কি, এগুলোকে আমরা অ্যান্ড্রয়েডের ভাষায় বলি উইজেট। লেআউট এবং কন্টেইনার হচ্ছে অনেকগুলো উইজেটকে যখন আমরা একসাথে দেখাবো, যেমন কোনো একটা স্ক্রিন, সেই স্ক্রিনের মধ্যে অনেকগুলো উইজেট আছে, অনেক বাটন আছে, এডিট টেক্সট, টেক্সট ফিল্ড আছে।
সেই জিনিসগুলোকে আমরা একটা লেআউটের মধ্যে দিয়ে দিব, একটা লেআউট থাকবে, তার ভিতরে উইজেটগুলো থাকবে। তো এটাকে অনেক সময় কন্টেইনারও বলা হয় অ্যান্ড্রয়েডের ভাষায়। আচ্ছা, আমরা কি এপিকে কি জিনিস এটা সবাই জানি? এপিকে হচ্ছে অ্যান্ড্রয়েডের এক্সিকিউটেবল ফাইল, যেমন উইন্ডোজের জন্য ইএক্সি, ম্যাকের জন্য ডিএমজি, সেরকম অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে এপিকে। ওই এপিকের মধ্যে ক্লিক করলে সেটা ইনস্টলেশন শুরু হয়। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ডিভাইসের মধ্যে দুইটা অ্যাপ্লিকেশনের সেম আইডি হইতে পারবে না। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ইউনিক আইডি হইতেই হবে, এটা ম্যান্ডেটরি। মানে পুরো ওয়ার্ল্ডে যত অ্যাপ্লিকেশন আছে, যত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে, সবগুলোর একটা করে ইউনিক আইডি আছে, এটা কোনটার সাথে কোনটা মিলে না। এবং আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপলোড করব তখন ওইটা ট্রু, প্রত্যেকটা অ্যাপের ইউনিক আইডি থাকবে। তো ইউনিক আইডিটা আসলে এনশিওর করা যায় কিভাবে? অ্যান্ড্রয়েড যে কাজটা করে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমাদের কোম্পানির নাম প্রো ইনফোসিস বিডি, তো সে রিভার্স ডোমেন নেম ইউজ করে, যেমন com.proinfosisbd ডট তারপরে অ্যাপ্লিকেশনের নাম। তো যেই মাত্র proinfosisbd.com এটা যখন আমি অ্যাড করে দিলাম, তার মানে হচ্ছে শুধু আমাদের ডোমেনে জিনিসটা চলে আসলো। তারপর আমাদের ডোমেনের একটা অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইপাব রিডার। তার মানে এভাবে করে তারা এনশিওর করতেছে যে পৃথিবীতে যত অ্যাপ্লিকেশন তৈরি হবে কোনো না কোনো কোম্পানির আন্ডারে বা কোনো একটা ইউআরএল আন্ডারেই তো হবে। তো সেটাকে রিভার্স ডোমেন নেম হিসেবে আমরা ইউজ করব, তারপরে অ্যাপের নামটা দিব। যেমন আমরা ইপাব রিডার যে অ্যাপটা সেটা দেখব, এটা আমরাই বানাবো একদম প্রথম থেকে। ওকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আইডি। ডিভাইস ভেরিয়েশনে যদি আসি, তাহলে হচ্ছে যে অ্যান্ড্রয়েডে বিলিয়নস অফ ডিভাইস কারেন্টলি অ্যাক্টিভ, এবং এগুলোর মধ্যে ভেরিয়েশন হচ্ছে ফোন আছে অনেক, ট্যাবলেট, টেলিভিশন, ওয়ারেবল, গুগল গ্লাস আছে, নোটবুক আছে, ডেস্কটপ আছে। তো এগুলো হচ্ছে ডিভাইসের ভেরিয়েশন। তো এই কারণে অ্যান্ড্রয়েডকে অনেক সময় বলা হয় যে ফ্র্যাগমেন্টেড ওএস। এটা মানে হচ্ছে যে কোনো পার্টিকুলার জিনিসের জন্য না, সব কিছুর জন্য ফ্র্যাগমেন্টেশন, অনেক ছড়ানো ছিটানো অবস্থা, কারণ অনেকগুলা ফ্যাক্টর এটার মধ্যে আছে। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা? ডিভাইস ভেরিয়েশন কি বোঝা গেছে? ওকে, তারপর হচ্ছে এমুলেটরে আসি। যেমন আমরা যখন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শুরু করব, সবার কাছে যে সবসময় ডিভাইস থাকবে এমন তো নাও হতে পারে। তো অ্যান্ড্রয়েডের ভিতরেই তারা একটা এমুলেটর দিয়েছে। এমুলেটর হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা ডিভাইসের মতো কাজ করে, যেটার মধ্যে আমরা অ্যাপ ইনস্টল করব, দেখবো যে সব ঠিক আছে কিনা, এবং আমরা মাল্টিপল ওএসের এমুলেটর বানাবো, এবং মাল্টিপল ওএসে আমাদের অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার কীরকম হয় চেক করার জন্য। তো সেই কাজগুলো করবো আমরা এমুলেটর দিয়ে। আচ্ছা, এমুলেটরের পরে যেমন মাল্টিপল স্ক্রিন সাইজের ব্যাপারটাও আছে, যেমন আমাদের অ্যাপ্লিকেশন যে কোনো সাইজের ডিভাইসে যেন চলে সেটা টেস্ট করার জন্য আমরা মাল্টিপল সাইজের এমুলেটর বানাবো, এবং সেই মাল্টিপল সাইজের এমুলেটর এর মধ্যে রান করে দেখবো যে সব ঠিক আছে কিনা। ওকে, তারপরে আসি হচ্ছে ওএস ভার্সন। এটা কি পজ হয়েছে নাকি? মানে ঠিক আছে, এরপরে হচ্ছে ওএস ভার্সন এবং এপিআই লেভেল। অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আমরা লিখব, তো সেটা যে সময় আমি লিখতেছি, ফর এক্সাম্পল আমি যদি এখন লিখি, তাহলে ফিউচার ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটি এই কথাটার মানে হচ্ছে সামনের ওএসগুলোতেও আমার অ্যাপটা চলবে, আর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল মানে হচ্ছে আগের যেসব ডিভাইস ছিল সেগুলোতেও চলবে। হচ্ছে ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটি, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। আচ্ছা, তো রাইট নাও আমি যখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব, তখন আমি আসলে কিভাবে সিলেক্ট করবো যে আমার মিনিমাম কোন ওএস পর্যন্ত সাপোর্ট দেওয়া উচিত, এটা বোঝার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যান্ড্রয়েড ড্যাশবোর্ডে। এই লিঙ্কে যদি আমি যাই, তাহলে আমি দেখব যে গুগল প্রায় প্রতি 7 দিন পর পরই, মানে 7 দিন ধরে তারা একটা ডেটা নেয়। ফর এক্সাম্পল জিঞ্জারব্রেড যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 2.3.3, সেই ডিভাইসটা হচ্ছে API 10 এবং সেটার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1%। মানে কারেন্টলি অ্যাক্টিভ যত ডিভাইস আছে তার মধ্যে মাত্র 1% হচ্ছে জিঞ্জারব্রেড ইউজ করে। তার মানে এটাতে সাপোর্ট দেওয়ার আসলে খুব একটা কোনো কারণ নেই, এটাকে আমরা বাদ দিতে পারি। তারপরে হচ্ছে 15 যখন API-তে আসবো, সেটাও প্রায় 1%। তো এখন কারেন্টলি প্র্যাকটিসটা হচ্ছে মিনিমাম এসডিকে লেভেল যেন 16 পর্যন্ত সাপোর্ট দেওয়া যায়। তো 15 বা 16 এটা আমরা ধরতে পারি যে আমাদের মিনিমাম এ পর্যন্ত সাপোর্ট দিব, আর বাকি যেগুলো আছে সেগুলো তো এখন অ্যাক্টিভ কারেন্টলি। তো আমরা যখন কোনো একটা এমুলেটর বানাবো, এমুলেটরে আমরা যেটা করতে পারি, মাল্টিপল এপিআই এর এমুলেটর তৈরি করব, এবং সেই এমুলেটরে টেস্ট করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে টুল ইনস্টল করার সময় আমরা যখন অ্যান্ড্রয়েড এমুলেটর আমরা যখন ইউজ করতে চাবো,
আচ্ছা, অ্যান্ড্রয়েড এমুলেটর যখন আমরা তৈরি করতে যাব তখন আমরা দেখব যে দুই ধরনের এমুলেটর তৈরি করা যায়, একটা হচ্ছে x86 আর একটা হচ্ছে ARM। ARM হচ্ছে ARM দিয়ে যেগুলো তৈরি হয়, আর x86 হচ্ছে x86 আর্কিটেকচারের। তো ইউজুয়ালি যেটা ইউজ করা হয় x86, কারণ এটা হচ্ছে পারফরমেন্স অনেক ভালো, আর ARM যেটা ওটা হচ্ছে পেইনফুলি স্লো। এবং x86-এরও আবার দুইটা ভেরিয়েশন আছে, একটা হচ্ছে x86 আর একটা x86-64। এটা আপনি কোনটা ইনস্টল করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার মেশিনের উপর। আপনার মেশিন যদি 32 বিটের হয় তাহলে হচ্ছে আপনার x86 ইনস্টল করতে হবে, আদারওয়াইজ x86-64 ইনস্টল করতে হবে। ওকে, এবং তারপরে হচ্ছে র্যামের বিষয়টা আসে, যে অ্যাটলিস্ট যদি 8 GB র্যাম থাকে তাহলে মোটামুটি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ভালোভাবে করা যায়। এর চেয়ে কম হয়ে গেলে আসলে একটু প্রবলেমেটিক। আচ্ছা, আমাদের এখানে কি কেউ উবুন্টু ইউজার বা লিনাক্স ইউজার আছেন? কারো লিনাক্স ইনস্টল করা আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা এটা একটু স্কিপ করতে পারি। তো আমরা হচ্ছে JDK 8 ইউজ করব, এবং 32 বিট লিনাক্সে সাপোর্ট করার জন্য এই লাইব্রেরিগুলো ইনস্টল করতে হবে, সেগুলোতে আমরা না হয় না যাই। আর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যেতে হবে। এখানে যে আমি এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করব, ডাউনলোড করে নর্মাল যে প্রসিডিউর জাস্ট কমপ্লিট ইনস্টলেশনটা করতে হবে। সবার কি ইনস্টল করা আছে? সবার? ওকে, ঠিক আছে। আচ্ছা, উবুন্টুতে স্মুথলি রান করে, উবুন্টুতে এমনি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে উবুন্টুতে 32 বিট সাপোর্ট করার জন্য। এই লাইব্রেরিগুলোর উপর অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্সি আছে, কাজে এই লাইব্রেরিগুলো যদি আপনার থাকে তাহলে চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এসডিকে ম্যানেজার থেকে আমরা এসডিকে প্ল্যাটফর্ম চেক করতে পারবো, এটা আমি পরে দেখাবো, বাট এখন কুইকলি দেখাচ্ছি। এসডিকে ম্যানেজার পাওয়া যাবে টুলস, অ্যান্ড্রয়েড, তারপর এসডিকে ম্যানেজার, এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম লেটেস্ট এপিআই হচ্ছে 25, এবং যেটা আমার ইনস্টল করা নাই, আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অলরেডি ইনস্টলড। তো আমাদের হচ্ছে চেষ্টা করা উচিত একদম লেটেস্ট যেটা সেটা ইউজ করা। তো আপাতত যেহেতু আমার 7 আছে, নোগাট আছে, সেটাই আমি আপাতত ইউজ করব। তো এসডিকে ম্যানেজার থেকে আমাদের এনশিওর করতে হবে যে 1 to 6 যেই লাইব্রেরিগুলো দেওয়া আছে এগুলো সবগুলো যেন ইনস্টল হয়। যেমন আমি দেখাচ্ছি আবার, যেমন অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুল, এটা হচ্ছে যে এসডিকে টুল সেকেন্ড যেই ট্যাবটা সেখানে পাওয়া যাবে। এই যে অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুল, এটা আমার অলরেডি ইনস্টল আছে। প্ল্যাটফর্ম টুল আমার আছে কিনা, এই যে প্ল্যাটফর্ম টুল এখানে আছে। এসডিকে টুলস এটা আছে কিনা, মানে এখানে এই 6টারই নাম দেওয়া আছে, এই 6টাই যেন আমার এখানে থাকে সেটা এনশিওর করতে হবে। আর কনস্ট্রেন্ট লেআউট এটা আমার নাই, এটা আমি ইনস্টল করে নিচ্ছি এখনই। এই দুটো জিনিস চেক করে দিলাম, কনস্ট্রেন্ট লেআউট এবং সলভার অফ কনস্ট্রেন্ট লেআউট দিয়ে জাস্ট ওকে দিলেই হচ্ছে এই দুটো ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, সাপোর্টের ভিতরে এই যে ইনস্টল হয়ে গেল, ডান। এই জিনিসগুলো পাওয়া যাবে এসডিকে ম্যানেজারের ভিতরে। আমি যদি একদম প্রথম থেকে আসি, আমি একটা প্রজেক্ট ক্লোজ করে দিলাম, আমি একদম প্রথম থেকে একদম যখন এই উইন্ডোটা আসবে তখন যদি এসডিকে ম্যানেজারে যেতে চাই, যে কনফিগার তারপরে এসডিকে ম্যানেজার, এখান থেকে যাওয়া যাবে। সেম উইন্ডো, সেম জিনিস, যে এসডিকে প্ল্যাটফর্ম, এসডিকে টুল, এই দুটোর মধ্যেই আমাদের এই 6টা জিনিসই পাওয়া যাবে। এই 6টা জিনিস যদি থাকে তাহলেই মোটামুটি আমাদের ইনস্টলেশন ডান। এবং ইনস্টল করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো লাইব্রেরির সাথে যদি প্রিভিউ বা আরসি থাকে সেগুলো আপাতত ইনস্টল না করাই ভালো। প্রিভিউ হচ্ছে প্রিভিউ রিলিজ, আরসি মানে হচ্ছে রিলিজ ক্যান্ডিডেট। তো এই জিনিসগুলো আনস্টেবল হতে পারে, কাজে আপাতত আমরা ইনিশিয়াল অবস্থায় এটা ইনস্টল না করাই বেটার। আচ্ছা, এখন আমরা শুরু করব হ্যালো অ্যান্ড্রয়েড, যে একদম প্রথম থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা কিভাবে শুরু করতে পারি বা কিভাবে শুরু করতে হয়। তো যখন আমাদের এই উইন্ডোটা আসবে অ্যান্ড্রয়েড স্টুডিও, তখন স্টার্ট আ নিউ অ্যাপ্লিকেশন, এখানে যাব। তারপর প্রথম স্ক্রিনে আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশনের নাম দিলাম ইপাব রিডার। নেক্সট স্ক্রিনে নেক্সট স্টেপে আমাদের যেটা করতে হবে, কোম্পানির ডোমেইন নেম দিতে হবে। তো কোম্পানির ডোমেইন নেম হচ্ছে proinfosysbd.com। এই কাজটা যখনই আমরা করব আমরা দেখব যে প্যাকেজ নেমটা কি হলো,
com.proinfosysbd.epub reader হয়ে গেল, মানে রিভার্স ডোমেইন নেম সে অটোমেটিক্যালি দিয়ে দিল। এটাও যদি আমরা এডিট করতে যাই, আমরা যদি অন্য কিছু অ্যাড করতে যাই, তাহলে এডিট দিয়ে সেটা এডিট করার অপশনটা আসবে, দিলাম। তারপরে হচ্ছে কোথায় সেভ হবে সেটা আমরা দিয়ে দিই। নেক্সট, আচ্ছা এই যে মিনিমাম এসডিকে এর বিষয়টা এখানে চলে আসলো, যে একদম মিনিমাম কোন এসডিকে পর্যন্ত আমরা সাপোর্ট দিব। সো ফর এক্সাম্পল এখানে হেল্প মি চুজ নামে একটা বাটন আছে, এখানে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাবো যে কারেন্টলি আমি যদি 97% পর্যন্ত সাপোর্ট দিতে চাই, তাহলে আমার জিঞ্জারবেড ইউজ করা উচিত, কারণ যে 97.4% পর্যন্ত জিঞ্জারবেডে সাপোর্ট আছে। মানে আমি যদি ওই পর্যন্ত সাপোর্ট দিতে চাই, তাহলে টোটাল অ্যান্ড্রয়েড মার্কেটের 97% পর্যন্ত আমার আয়ত্তের মধ্যে আছে। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি মিনিমাম এসডিকে দিব 19, মানে এর চেয়ে কমে দিব না, তাহলে আমার টোটাল অ্যান্ড্রয়েড মার্কেটের মধ্যে কাভার করতে পারবো 73% ইউজারকে। কিন্তু 19 যদি আমি দেই, তাহলে যেটা হবে অনেক এক্সট্রা ফ্যাসিলিটি ইউজ করা যাবে, যেমন কিটক্যাট। এটা 19-এর নাম হচ্ছে কিটক্যাট। তো কিটক্যাট এই যে ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে ফিচার, এই ফিচারগুলো কিন্তু পাওয়া যাবে। কিন্তু আমি যদি 18 সিলেক্ট করি, তাহলে কিন্তু ওই ফিচারগুলো নাই। কাজে আমি যদি অ্যাডভান্স ফিচার দিতে চাই, আমার উচিত হচ্ছে লেটেস্টটা, যত বেশি লেটেস্ট পারি সেটা ইউজ করা। কিন্তু যত বেশি লেটেস্ট ইউজ করব, তত আমার ইউজার বেস, টোটাল ইউজার বেসটা কম হবে। এই আইডিয়াটা কি সবার কাছে ক্লিয়ার? ওকে, তাহলে যদি লোয়েস্ট এপি মানে এটা ইউজ করি, তাহলে যে ফিচারগুলো আমি ওই এতে নাই, তাইগুলো কি ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না, নাকি ইমপ্লিমেন্ট করতে পারবো বাট এই ডিভাইসগুলো না, ওই সাপোর্টগুলোই নাই। যেমন থিম বা এই ধরনের কিছু জিনিস আমরা ম্যাক্সিমাম যেটা সেটাই দিতে পারবো, কিন্তু আমি যদি টার্গেট সিলেক্ট করি 10, তাহলে হচ্ছে এমন অনেক ফিচার যেটা 15, 16, 18-এ অ্যাড হয়েছে, সেই ফিচারগুলো তো ওখানে নাই, সেগুলো তো ওখানে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে কি আমি ওই মানে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ওই ফিচারগুলোর কোনো কাজই করতে পারবো না? না, কারণ ওই সাপোর্টটাই ওএসে নাই। আইডি তো অলরেডি এরর দেওয়ার কথা নাকি? এরর দিবে, কারণ ওই ক্লাসগুলো নাই, ওই সাপোর্টটা নাই। এখন আপনি তো ওএস লেভেলে সাপোর্ট দিতে পারতেছেন না, অ্যাপ লেভেল থেকে। এপিআই লোয়েস্ট এবং হাইয়েস্ট ম্যাক্সিমাম ইউজ করতেছে, তাহলে সে যখন মানে যে এনভায়রনমেন্টটা আমাদের তৈরি হচ্ছে, তখন কি আমার ওই এপিআই 22 তে যেটা আছে সেটা কি দিবে না? না, আপনি যদি 10 সিলেক্ট করেন তাহলে আপনি ইউজ করতে পারবেন না। কিন্তু আমার মিনিমাম 10, বাট আমার ম্যাক্সিমাম তো 10। ও আচ্ছা, হ্যাঁ, ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা বানানোর পরে সেটা যখন ইউজারের মোবাইলে যাবে, তার উপরে ডিপেন্ড করবে যে আপনার কোন ফিচার আছে, কোন ফিচার নাই। ফর এক্সাম্পল, আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে এমন কিছু ফিচার ইউজ করলেন যেটা হচ্ছে এপিআই 22-তে আসছে, তখন সেটা যদি আপনি আমাদের এমন একটা সিস্টেম আছে যে এই ফিচারটা আমি এপিআই 22 এর জন্যই দিলাম, তখন ওই অ্যাপ্লিকেশনটা এপিআই 22-তে ইউজ করলে ওইটা ফিচারগুলো পাওয়া যাবে, কিন্তু তার আগেরগুলোতে ইউজ করলে ওই ফিচারগুলো পাওয়া যাবে না। ইউজার ওয়াইজ ওই ফিচারগুলো পাবে। এক্স্যাক্টলি, মানে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে মিনিমাম যে সাপোর্টটা। তো আপাতত আমরা সাপোর্ট 16 সিলেক্ট করে রাখি। তো এখানে আমাকে বলতেছে যে আমি যদি 16 সিলেক্ট করলাম, 16 সিলেক্ট করলে আমি অ্যান্ড্রয়েডের মোটামুটি 95%-এর মতো কাভার করতে পারবো আর কি। তো করলাম। আমরা আপাতত ওয়্যার টিভি এই জিনিসগুলো দিব না। নেক্সট। এবং আমরা কোন ধরনের টেমপ্লেট দিয়ে শুরু করবো, এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। তো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, তখন আমি প্রেফার করবো যে আপনারা নেভিগেশন অ্যাক্টিভিটি, লগ ইন অ্যাক্টিভিটি, বিভিন্ন জিনিস দিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা আসলে কীরকম হয়। যেমন নেভিগেশন ড্রয়ার দিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে যে বাম পাশ থেকে যে লেয়ারটা আসতেছে, এই কোড অটোমেটিক্যালি মানে অলরেডি দেয়া আছে এটার ভিতরে, যেহেতু এটা টেমপ্লেট। তারপরে গুগল ম্যাপ অ্যাক্টিভিটি, সেখানে অলরেডি গুগল একটা ম্যাপ দেওয়াই আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ডিফল্ট টেমপ্লেট আর কি। তো এগুলো আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। আপাতত আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এমটি অ্যাক্টিভিটি, কোনো কিছুই থাকবে না, জাস্ট এমটি। নেক্সট। তারপর ইউজুয়ালি অ্যান্ড্রয়েডের প্রথম যে স্ক্রিনটা অ্যাক্টিভিটি, সেটার নাম আমরা ইউজুয়ালি দিই হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, এবং সেটার লেআউট ফাইল জেনারেট হবে, সেটা আমরা চাই। লেআউট ফাইল কি সেটা আমরা দেখব, এবং লেআউট ফাইলের নামও দিয়ে দিলাম অ্যাক্টিভিটি মেইন। আর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি চাই কিনা, আপাতত আমি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিটা বাদ দিয়ে দিলাম, ধরলাম আমার ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি দরকার নেই। এই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি কি জিনিস, কিভাবে আমরা ইউজ করবো, সেগুলো আমরা পরে আসবো। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি অপশনটা এপিআই কততে কান্ট্রি, সেটা আমরা পরে আসবো। একদম 7 পর্যন্ত দেওয়া যাবে, যেটার মানে ওই ডিভাইসই এখন আর কেউ ইউজ করে না, বা সেই পর্যন্ত সাপোর্ট দেওয়া যাবে। আমার এখানে শো করতেছে না, মানে আমার এপিআই কোনো চেক বক্স নাই। আচ্ছা, খুব সম্ভবত আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওটা পুরনো ভার্সন, আরও লেটেস্ট ভার্সন। ওকে, তারপর আমরা এটা ফিনিশ দিলাম। স্টুডিও না, এপিআই এর একটা ব্যাপার না। না, এপিআই কোনো ব্যাপার না, অ্যান্ড্রয়েড স্টুডিওর মানে এই উইন্ডোটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখাচ্ছে, কাজে ওই চেক বক্স না থাকা মানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ওল্ড ভার্সন।
আচ্ছা, প্রথমবার যখন এই উইন্ডোটা আসবে, এই যে বিল্ডিং, এটা বেশ ভালো পরিমাণে টাইম নেবে, কাজে একটু ধৈর্য ধরে থাকতে হবে। এটা হচ্ছে গ্র্যাডেল নামাবে, গ্র্যাডেল কি জিনিস আমরা পরে আসবো। টোটাল গ্র্যাডেলটা নামাবে, তারপরে হচ্ছে ইনস্টল হবে। বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম, মানে জাস্ট একবারই হবে। যেমন আমারটা খুব দ্রুত চলে আসছে, আপনারটা হয়তো এমন হতে পারে যে আধা ঘন্টা 40 মিনিট ধরে নামতেছে, ডাউনলোড হচ্ছে, তো সময় লাগতে পারে ফার্স্ট টাইম। তো প্রত্যেকটা প্রজেক্টে ফার্স্ট টাইম? না, আপনার পিসির জন্য ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা না হয় কোডে একটু পরে আসি। তাহলে প্যাকেজ নেম যে রিভার্স ডোমেন নেম দিতে হবে, এটা আমরা মোটামুটি ক্লিয়ার। ওকে, মিনিমাম এসডিকে কেন আমরা 15 সিলেক্ট করলাম এবং 15 কেন রিজনেবল আপাতত, সেটাও আমরা বুঝলাম। এবং এমনও হতে পারে, ধরেন আপনি যদি আজকে থেকে 1 বছর পরে অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে চান, তখন হয়তো মিনিমাম 15 না দিয়ে আপনি হয়তো 21 দিবেন, যে আমার মিনিমাম আমি 21 পর্যন্ত সাপোর্ট দিব। আর টার্গেট এসডিকে বলে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কোন ভার্সন পর্যন্ত আপনি নিজে টেস্ট করেছেন, সেটা হচ্ছে টার্গেট এসডিকে। যেমন আপনি যদি এখন 22 পর্যন্ত টেস্ট করেন, তখন আপনি বলে দিবেন আমার এটা টার্গেট এসডিকে হচ্ছে 22, মানে 22কে টার্গেট করে আমি এই অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম। টার্গেট এসডিকেটা হচ্ছে একদম লেটেস্ট এসডিকে, যেটা দিয়ে আপনি টেস্ট করেছেন। ওকে, আচ্ছা। আর কম্পাইল বা বিল্ড এসডিকে হচ্ছে যেটা দিয়ে আপনার যেই এপিআই দিয়ে আপনার এই অ্যাপ্লিকেশনটা কম্পাইল হবে, সেটা কি জিনিস আমরা না হয় পরে দেখবো, সমস্যা কিছু নেই। আচ্ছা, আমরা কিন্তু একদম যে অ্যাপ্লিকেশনটা লিখবো না, যখন আমি একটা অ্যাপ বানাইলাম, তারপরে যদি আমি রিলিজ দেওয়ার জন্য আমাকে এপিকে ফাইল জেনারেট করতে হয়, সেক্ষেত্রে মানে এপিআই কত দিয়ে ব্রিজ দিলে কি হবে এরকম? না না, আপনাকে শুধু দেখতে হবে যে আমি এটা এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার পরে আমি এপিআই লেভেল 22 পর্যন্ত নিজে টেস্ট করেছি। এটা যদি হয় তাহলে আপনি ওই এপিআই নাম্বারটা দিয়ে দিবেন টার্গেট এপিআই এর মধ্যে। অ্যাপ স্টোরে, প্লে স্টোরে তো দেখা যায় টার্গেটের একটা ইয়ে থাকে, ওইটা কি এটা? হ্যাঁ, ওটাই এটা। টার্গেটের বিষয়টা হচ্ছে, যেমন আপনি যদি 22 পর্যন্ত টেস্ট, মানে এখন আপনি যদি ছাড়েন, আপনি হয়তো 22 দিয়ে এটা ছাড়লেন, অ্যাপ্লিকেশনে আপ করে দিলেন, মানে প্লে স্টোরে আপ করলেন, তখন যেটা দেখা যাবে 23, 24, 25 এই ভার্সনগুলো যখন আসবে, আপনার অ্যাপ্লিকেশনটা কম্প্যাটিবিলিটি মোডে রান করবে ওই ভার্সনগুলোতে, কারণ আপনার টার্গেট তো হচ্ছে 22, রাইট? তো সেই কনসেপ্টগুলোতে আমরা পরে আসবো, এটা আপাতত এখনই বোঝার কিছু নেই। লেটেস্ট পর্যন্ত থাকে, লেটেস্ট যেটা দিয়ে আপনি টেস্ট করেছেন। কারণ যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল বলি বোঝার সুবিধার জন্য, অ্যান্ড্রয়েড এপিআই 23-তে তারা একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, সেটা হচ্ছে যে যখনই আপনি ক্যামেরা অ্যাক্সেস করতে যাবেন, একটা এক্সট্রা ডায়লগ দেখাইতে হবে ইউজারের পারমিশনের জন্য। তো এই এক্সট্রা যে ডায়লগটা দেখাবেন, সেটাতে ইউজার ইয়েসও বলতে পারে, নো বলতে পারে, সেটা হ্যান্ডেল করার কোডটা থাকতে হবে আপনার ওখানে। এখন আপনি যদি এটা 22 দিয়ে আপলোড করেন, তার মানে আপনার টার্গেট হচ্ছে 22 পর্যন্ত টেস্ট করা আছে। 22তে কিন্তু এই ডায়লগ দেখানোর কোনো দরকার নেই। তো আপনি যদি 22 দিয়ে আপলোড করেন এবং সেই অ্যাপ্লিকেশন যদি 23তে কেউ রান করে দেখে, তার কাছে কিন্তু ডায়লগটা আসবে না, ডায়লগটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড। কিন্তু আপনি যদি সেটা 23 দেন এবং ওই ডায়লগের ইয়েস নো হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু সমস্যা আছে, অ্যাপ ইয়ে হবে, ক্র্যাশ হবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? বিষয়টা কি এরকম যে আমি একটা অ্যাপ্লিকেশন প্রজেক্ট তৈরি করার সময় ফার্স্ট লোয়েস্ট ভার্সনে আমি এটি একদম 10, আর লেটেস্ট তো লেটেস্ট। এখন আমি যখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি, বিভিন্ন আপনি যেটা বলেন যে বিভিন্ন এপিআই ডিভাইস মানে টেস্ট করতে হবে, এখন দেখা যাচ্ছে আমার লেটেস্ট আছে 24, কিন্তু আমি টেস্ট করছি 22-তে। এবার আমি এটিকে জেনারেট করলাম, সেক্ষেত্রে আসলে টার্গেট কত হবে? সেক্ষেত্রে আপনার 22 দেওয়া উচিত, কারণ হচ্ছে আপনি 22 পর্যন্ত টেস্ট করে দেখছেন, সব কিছু ঠিক আছে। তাহলে 24-এ সেটা কম্প্যাটিবিলিটি মোডে চলবে। 24-এর নতুন ফিচার যেগুলো আছে, তার জন্য যদি অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম হয়, ওইটার দায়িত্ব অ্যান্ড্রয়েডের। জিনিসটা কি বুঝতে পারতেছি? কিন্তু আপনি যদি ওইটা 24 দিয়ে দেন, তার মানে অ্যান্ড্রয়েড বুঝবে 24-এর নতুন ফিচার আপনি হ্যান্ডেল, মানে ইয়েতে আছে, কিন্তু অ্যাপের মধ্যে তো আসলে 24-এর ফিচার হয়তো হ্যান্ডেল করা নাই, তখন হচ্ছে প্রবলেম হবে। বলেন যে টার্গেট যদি পারমিশনের এটা কখন থেকে? 23 থেকে। আচ্ছা, আমি যদি টার্গেট 22 দেই, 23 সালারা কেমনে ইনস্টল করব এটা? না, ওই যে ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটি, আগের জিনিসগুলো ফরওয়ার্ডে সব কিছুতে চলবে না, কিছু বলবে না। টার্গেট দেয়া আছে 22, হ্যাঁ,
সামনেগুলোতে চলবে। চলবে। হ্যাঁ আচ্ছা, next যত API আসবে সবগুলোতেই চলবে? হ্যাঁ সবগুলোতে চলবে। কিন্তু নতুন এপিআইতে কারণ 23-এ আমার যেহেতু পারমিশন মাস্ট করে দিয়েছে, তাহলে আমার একটা অটোমেটিক পারমিশন পেয়ে যাচ্ছে। অটোমেটিক পারমিশন পেয়ে যাচ্ছে। প্রবলেম না এটা? হ্যাঁ কিন্তু আপনার ওই এপিকেটা তো বানানো হয়েছে 22-এর জন্য, এই যে ওটা আপাতত হবে, কিছু করার নাই, এক্সেপশন খাবে না। যদি আপনি ওটা টার্গেট এপিআই 22 দিয়ে দেন তাহলে হচ্ছে কোনো এক্সেপশন খাবে না, ওই ডায়লগটাই আসবে না, এটার ক্ষেত্রে অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড। আর যদি আমি 23-এ দিন কমপ্লিটলি 22-এ চালাতে চাই, 23 হ্যান্ডেল করা আছে, 22-এ চালান তাহলে কোনো সমস্যা নেই। আমার এক প্রশ্ন। ধরেন আমি যখন এটি আপলোড করছি তখন লেটেস্ট 25, আমি হ্যাঁ। হচ্ছে লাস্ট টার্গেট দিয়েছি 22, হুম। এরপরে আমার অ্যাপ রিলিজ হওয়ার পরে এপিআই চেঞ্জ হয়ে গেছে 30, হুম সেক্ষেত্রে আমার 22 এপিকে কি 30 এপিআইতে চলবে? চলবে, এটা কোনো সমস্যা নেই। Compatibility mode এ চলবে। API এর ফিচারগুলো থাকে না, যেহেতু আগে বানানো 22টা। হ্যাঁ মানে যখন পর্যন্ত বানাইছেন তখনকার ফিচারগুলো তো 30-তে আছেই বা 25-26-এ আছেই, সেগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, টার্গেট এসডিকে নিয়ে মোটামুটি আইডিয়া ক্লিয়ার। ওকে, আমরা যেই অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম সেটা একদম মানে বেয়ারবোন, ভিতরে কিছুই নেই, মানে জাস্ট ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম। কিন্তু যদি আপনি এরকম চান যে বুটস্ট্র্যাপ টাইপের কনসেপ্ট কি আছে সবার, মানে অ্যান্ড্রয়েডের ভিতরে অনেক কিছু করে দেওয়া আছে, অনেকগুলো স্ক্রিন বানিয়ে দেওয়া আছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ হচ্ছে আরেকটু অ্যাডভান্স ইউজারদের জন্য। বুটস্ট্র্যাপ হলো যে আপনি যখন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি আপনার যে 3টে ট্যাব বানিয়ে দেওয়া আছে, অটোমেটিক্যালি আইকনগুলো দেওয়া আছে, অটোমেটিক্যালি এই যে বাম পাশ থেকে যে নেভিগেশন ড্রয়ার সেটাও করে দেওয়া আছে, মানে যে বাম পাশ থেকে নেভিগেশন ড্রয়ার করে দেওয়া আছে, আপনি শুধু ভিতরে চেঞ্জ করলেন, আপনার ট্যাব হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বুটস্ট্র্যাপ। তবে এই জিনিসটা আমরা দেখবো না, এটা জাস্ট হচ্ছে জানানোর জন্য আর কি, যে এই অপশনটাও আছে, কিন্তু এটা আমরা আপাতত ইউজ করতেছি না। ঠিক আছে, তো আমরা যেই অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম এটা এখন আমরা একটু রান করে দেখব। তো আপনি রান করার জন্য জাস্ট এই যে প্লে বাটনটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো ডিভাইস আছে, কিন্তু আপনার ওখানে থাকবে না যখন ফার্স্ট টাইম ক্রিয়েট করবেন। তখন আপনি যেটা করবেন যে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে একটা ডিভাইস সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি আপাতত সিলেক্ট করলাম নেক্সাস 5। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর এই নেক্সাস 5-এ আমি কি ইনস্টল করব সেটা এখানে দেখায় দিতে হবে। যেমন আমি আপাতত ইনস্টল করতেছি এপিআই লেভেল 23 x86 ভার্সন অ্যান্ড্রয়েড 6.0। আপনার এখানে যে ডাউনলোড অপশন আছে সেটা হচ্ছে আপনি যদি নোগাট ইনস্টল করতে চান বা ললিপপ ইনস্টল করতে চান, ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। অথবা x86-এর অনেকগুলো ইমেজ আছে, একদম আপনি চাইলে জিঞ্জারবেডের কোনো একটা ডিভাইস যদি আপনি চান যেখানে ইনস্টল করতে, সেটাও করা সম্ভব। তো আমি আপাতত মার্শমেলো সিলেক্ট করে নেক্সট দিলাম। এখানে তেমন কিছু নাই, ফিনিশ। আচ্ছা, তো আমার এখানে ডিভাইসটা তৈরি হলো। ডিভাইসটা সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। র্যাম ছাড়াও আরেকটা জিনিসের উপর আপনার পিসির পারফরমেন্স ডিপেন্ড করবে, সেটা হচ্ছে এসএসডি। এসএসডি যদি থাকে তাহলে হচ্ছে ভালো পারফর্ম করবে। এসএসডি হার্ড ডিস্ক না, এসএসডি হার্ড ডিস্কের মতোই আরেকটা জিনিস। হার্ড ডিস্ক একটা জিনিস, এসএসডি একটা জিনিস। স্টোরেজ, দুইটাই হচ্ছে স্টোরেজ। বলা মুশকিল, এসএসডি আপনাকে এনশিওর করতে হবে যে আপনার পিসিতে এসএসডি আছে। অনেকে লার্জার ভলিউম চায়, সেক্ষেত্রে হয়তো আগের এইচডিডিতেই মুভ করে। এখন ধরেন ডেভেলপারদের জন্য আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি শুধু আপনার প্রজেক্টের ফাইলগুলো রাখেন, ওএস রাখেন বা আইডি এগুলো রাখেন তাহলে এসএসডি ফাইন। কিন্তু আপনি যদি মুভি অনেক কিছু মানে ধরেন ডেটা রাখতে চান, ভিডিও রাখবেন, তাহলে হচ্ছে আসলে এইচডিডি বেটার। তো এমন করতে পারেন যে এক্সটার্নাল হার্ড ডিস্কের মধ্যে আপনি মিডিয়া ফাইলগুলো রাখলেন, কিন্তু আপনি এসএসডি ইউজ করলেন, আপনার পিসি পারফরমেন্স বেটার হলো। ওকে, তো আমরা যখন এটা এখন রান করে দেখলাম তখন হচ্ছে আমরা রান করে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। তো আপনারাও এটা বাসায় যেয়ে একইভাবে ট্রাই করে দেখবেন, এবং আমার মনে হয় ট্রাই করতে যেই দেখবেন অনেক রকমের সমস্যা, এরর দিচ্ছে বা আপনার এটা স্টার্ট হয় নাই। হ্যালো ওয়ার্ল্ডে যে করা আছে যে এতটুকু করতে আছে,
এগুলো আমরা দেখব, আস্তে ধীরে আমরা সবগুলোই দেখব, টেনশনের কোনো কারণ নেই। তো একটা জিনিস যদি বলেন যে এটা শেষ হলে তো আমরা একটা করার টাইম পাবো, তাই না? Definitely. এখন যদি আমরা দেখবো তখন আমরা এই জিনিসটাই করতে পারবো। হুম। হ্যাঁ? তারপরেও বাসায় যে ওই যে বাকি যে টেমপ্লেটগুলো সেগুলো ট্রাই করে দেখবেন। যখনই দেখবেন যে কোনো প্রবলেম, কোনো কিছু পারতেছেন না, তখন হচ্ছে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে চ্যাট করে বলবেন যে আমি এই জিনিসটা ট্রাই করতে গেছি বা এই জিনিসটা এই এররটা পাইছি, ঠিক আছে? তখন আমরা এখানেই রিপ্লাই দিব। ওকে, এখন আমরা যদি একটা ডিভাইস কানেক্ট করি, ডিভাইস কানেক্ট করে যদি আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন ডিভাইসটা যখনই আমি কানেক্ট করব, সঙ্গে সঙ্গে আমার আইডি ডিভাইসটাকে ডিটেক্ট করতে পারবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে অলরেডি বলা আছে। আমরা প্রথমে সেটিংসে যাব, তারপরে ট্যাপ অন বিল্ড নাম্বার 7 টাইমস। বিল্ড নাম্বারটা পাওয়া যাবে হচ্ছে অ্যাবাউটের ভিতরে, এই যে বিল্ড নাম্বার, এটাকে আমরা যদি 7 টাইম ট্যাপ করি, 7 টাইমস, তাহলে বলবে ইউ আর নাও এ ডেভেলপার। তারপর আমরা ব্যাক করব, ব্যাক করে সেই যে ডেভেলপার অপশন নামে একটা অপশন পাওয়া যাবে, এটা কিন্তু থাকবে না ইনিশিয়ালি। এটার ভিতরে যাব, এই যে এটাকে অন করে দিতে হবে, ডেভেলপার অপশন অন, এবং আরেকটু নিচে এসে ইউএসবি ডিবাগিং অপশনটাও অন করে দিতে হবে। তাহলে হচ্ছে এই ডিভাইসটা আমাদের আইডি থেকে দেখাবে যে হ্যাঁ একটা ডিভাইস ডিটেক্ট করা গেছে। তো এই জিনিসটা এখানে বলা আছে, এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। তারপরে হচ্ছে এডিবি নামে একটা টুল আছে, যেটা অ্যান্ড্রয়েডের ভিতরে টুল, আমরা সেটা সামনে অনেকবার ইউজ করব। তো সেই টুলটা পাওয়া যাবে হচ্ছে যেখানে আপনার অ্যান্ড্রয়েড এসডিকেটা ইনস্টল করা আছে তার ভিতরে প্ল্যাটফর্ম টুলস, তার ভিতরে এডিবি। তো আপনি যদি চান যে সব জায়গা থেকে সেটা ইউজ করবেন, তাহলে এই এডিবিটাকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে দিয়ে আসতে হবে। এখন কম্পিউটার আমি দেখাচ্ছি, সিস্টেম এনভায়রনমেন্ট, ফর এক্সাম্পল সিস্টেম এনভায়রনমেন্টে আমি যাই, যেমন উইন্ডোজে যদি থাকি তাহলে এই যে এনভায়রনমেন্ট, এখানে যে পাথের মধ্যে এই যে আমি অলরেডি দিয়ে আসছি অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুলস, ঠিক আছে? আপনার যদি ম্যাক হয় তাহলে হচ্ছে ব্যাশ প্রোফাইলে দিয়ে আসতে হবে, মানে এডিবির পাথটা দিয়ে আসতে হবে। যদি আপনি এটা করেন তাহলে হচ্ছে আপনাকে সবসময় এই পাথ লিখতে হবে না, আপনি যে কোনো একটা টার্মিনাল ওপেন করে এডিবি লিখলেই এডিবি পাওয়া যাবে। আচ্ছা, তো যখন আমি ডিভাইসটা কানেক্ট করব, আমি একটা কাজ করব, এডিবি ডিভাইসেস এই কমান্ডটা দিব, এখানে অলরেডি লেখা আছে। ডিভাইস দিয়ে যখনই আমি এন্টার দিব, যদি আমি এরকম কিছু লেখা দেখতে পাই যে লিস্ট অফ ডিভাইস অ্যাটাচড, একটা আইডি দেওয়া থাকবে আর থাকবে ডিভাইস, তাহলে আমি বুঝবো যে আমার যে সিস্টেম সেই সিস্টেমে ডিভাইসটা আসছে। তো ডিভাইস ট্রাবলশুট করার জন্য যদি ডিভাইসটা না পায়, তাহলে উইন্ডোজের জন্য একটা এই যে ট্রাবলশুট গাইড আছে, এটা একটু দেখবেন। তারপরেও যদি না হয় তাহলে আমাদেরকে রিভারের মধ্যে ইনফর্ম করলেই হবে। আর উবুন্টু বা লিনাক্স যদি ইউজ করেন তাহলে হচ্ছে সেটার জন্য এটা বলা আছে যে কী করতে হবে। তবে ইউজুয়ালি প্রবলেম হয় না, মানে লিনাক্স উবুন্টুতে ঠিকভাবেই চলে, ম্যাকেও ঠিকভাবে চলে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক যেটা সেটা হচ্ছে করব, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অলরেডি দেওয়া আছে ইপাব রিডার, এটা হচ্ছে গিটে দেওয়া আছে। গিটে কি সবার অ্যাক্সেস আছে? গিট ল্যাব, আচ্ছা, সেখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করতে হবে। তো আপনারা সবাই সেটা ডাউনলোড করবেন ভিসিএস থেকে, চেক আউট ফ্রম ভার্সন কন্ট্রোল, গিট, এখানে লিঙ্কটা দিয়ে আপনারা হচ্ছে নিয়ে নেন প্রজেক্টটা। প্রজেক্টের লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে, এখন করবেন। আচ্ছা, যে ডায়লগটা আসবে সেখানে নো বাটনে প্রেস করতে হবে। নো বাটনে প্রেস করার পর আমরা ফাইল থেকে ওপেনে যাব, সেখান থেকে বিল ডট গ্র্যাডেল ফাইলটা সিলেক্ট করব, মানে একদম যেখানে ডাউনলোড হয়েছে তার ভিতরেই একটা বিল ডট গ্র্যাডেল ফাইল আছে, সেটা সিলেক্ট করব। আরেকটা বিল ডট গ্র্যাডেল ফাইল আছে যেটা হচ্ছে অ্যাপ নামে একটা ডিরেক্টরির ভিতরে, সেটা না, তার উপরের লেভেলেই থাকবে বিল ডট গ্র্যাডেল, সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে প্রজেক্টটা রান করে দেখব। ঠিক আছে, আমরা যখন প্রজেক্টটা ক্লোন করব, ক্লোন করার পরে অ্যান্ড্রয়েড থেকে একটা ডায়লগ আসবে যে আমি প্রজেক্টটা ওপেন করতে চাই কিনা। তো সেটা আমরা ইনিশিয়ালি নোট দিব। নোট দেওয়ার পরে আমরা যেটা করব, ফাইল থেকে ওপেনে যাব,
সেখান থেকে আমরা বিল ডট গ্র্যাডেল ফাইলটা একদম প্রথম ফোল্ডারের ভিতরে ঢুকলেই যে বিল ডট গ্র্যাডেল ফাইলটা আছে সেটা সিলেক্ট করব। অ্যাপ নামে একটা ডিরেক্টরি আছে, সেটার ভেতরেও একটা সেম নামে বিল ডট গ্র্যাডেল ফাইল নামে একটা ফাইল আছে, সেটা সিলেক্ট করব না, একদম টপ লেভেলে যেটা সেটা সিলেক্ট করব। তারপর প্রজেক্টটাকে আমরা রান করব। তো রান করার পরে আমরা যেটা দেখব যে আমাদের এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে প্রজেক্ট দেখার দুইটা ভিউ আছে। একটা হচ্ছে এই যে একদম টপে প্রজেক্ট এক্সপ্লোরারে এই ড্রপডাউনে ক্লিক করলেই পাওয়া যাবে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই দুটোই আমরা আপাতত ইউজ করব। তো অ্যান্ড্রয়েড হচ্ছে মোর অ্যাডভান্স ইউজারদের জন্য, যেমন এখানে জিনিসগুলো হচ্ছে অনেক স্ট্রিমলাইন্ড, যেমন যতগুলা গ্র্যাডেল ফাইল আছে সবগুলা একসাথে দেখাবে, গ্র্যাডেল রিলেটেড যত ফাইল আছে। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা ডিস্কে ওরকম নাই, ডিস্কে যেরকম আছে সেটা অ্যাকচুয়ালি এরকম। তো আমরা ইনিশিয়ালি যারা বিগিনার তাদের জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে প্রজেক্ট লেভেলে যেটা, মানে প্রজেক্ট ভিউ যেটা, সেটা ইউজ করার জন্য। পরে হচ্ছে আমরা যখন আরেকটু অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা অ্যান্ড্রয়েড ভিউটা ইউজ করব, সেটা হচ্ছে মোর কম্প্যাক্ট। আমরা প্রজেক্ট ভিউটা সিলেক্ট করলাম। তো এখানে কিছু আইডির ফিচার দেওয়া আছে, এগুলো আমি একটা একটা করে একটু শো করি। যেমন টার্মিনাল হচ্ছে আমাদের যেই টার্মিনাল আমরা মোটামুটি সবাই বুঝি যে উইন্ডোজের ক্ষেত্রে কমান্ড প্রম্পট এবং ম্যাকের ক্ষেত্রে টার্মিনাল, সেটা যদি আমি অ্যাক্সেস করতে চাই এখানে নিচে একটা টুল আছে টার্মিনাল টুল, এখান থেকে অ্যাক্সেস করার এক অপশন আছে। আমার যে নতুন করে একটা টার্মিনাল উইন্ডো খুলতে হবে এরকম কিছু না। এবং এই টার্মিনালে অলরেডি দেখবেন যে আপনাদের একটা পাথে দেওয়া আছে, মানে যেই পাথে আমাদের প্রজেক্টটা আছে অলরেডি আমাদের টার্মিনাল সেই পাথেই আছে। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মনিটর। অ্যান্ড্রয়েড মনিটর কি জিনিস সেটা আমরা পরে দেখবো, আপাতত আমরা দেখি যে সেটা কোথায় পাওয়া যাবে। টুলস থেকে অ্যান্ড্রয়েড, সেখান থেকে অ্যান্ড্রয়েড ডিভাইস মনিটর। এটা আরেকটা অ্যান্ড্রয়েড মনিটর আছে, সেটা হচ্ছে নিচেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড মনিটর। আচ্ছা, এটা আসুক। এরপর হচ্ছে গ্র্যাডেল কনসোল। ঠিক আছে, আমরা প্রথমে দেখি কীভাবে ফন্ট বড় করতে হয়। ফাইল থেকে সেটিংস এবং ম্যাকের ক্ষেত্রে হচ্ছে প্রেফারেন্স, সেখান থেকে এই সার্চ বারে ফন্ট দিতে হবে। ফন্ট আসলো, তারপরে এটা 16-এর জায়গায় আমি এটা 24 করে দিয়ে দেখি। এখন কি বেটার? এত লাগে না, ঠিক আছে, এটা বড় করে দিই। ওকে, প্রজেক্ট লোডিং আচ্ছা। তো অ্যান্ড্রয়েড মনিটর বলতে একটা আছে, সেটা আমরা একটু দেখি। অ্যান্ড্রয়েড মনিটর একদম নিচেই পাওয়া যাবে। এখানে ভাই আমাদের দুইটা জিনিস ইরর দিছে। মডিউল ফাইল আচ্ছা, অ্যান্ড্রয়েড মনিটরে যখন আপনি আসবেন তখন হচ্ছে নিচে এরকম শো করবে, লগ দেখাবে আর কি, মানে আপনার ডিভাইসে যে অ্যাপ্লিকেশন যখন ইনস্টল থাকবে সেই অ্যাপ্লিকেশনের যতগুলো লগ আছে সবগুলো এখানে দেখাবে। তারপরে রান অ্যান্ড স্টপ বাটন, তো এটা আমরা দেখলাম, এই যে এটা হচ্ছে রান বাটন আর এটা হচ্ছে স্টপ বাটন। তারপর টুলস অ্যান্ড্রয়েড, টুলসের মধ্যে অ্যান্ড্রয়েডের যতগুলো কন্ট্রোল আছে সব কিছু যে টুলস অ্যান্ড্রয়েড, তার ভিতরে যা কিছু আছে সবগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের কন্ট্রোল। এটা প্রত্যেকটা আমরা দেখবো আস্তে আস্তে। তারপর সেটিংস থেকে শো লাইন নাম্বার, যেমন ফার্স্ট টাইম যখন আপনি ইনস্টল করবেন আইডির বাম পাশে যে লাইন নাম্বার দেখাচ্ছে এটা শো করবে না। তো আপনি ফাইল থেকে সেটিংসে যে এখানে যদি লেখেন লাইন নাম্বার, তাহলে অ্যাপিয়ারেন্সের ভিতরে যে শো লাইন নাম্বার চেক বক্সে চেক দিয়ে দিবেন, তাহলে সে লাইন নাম্বারগুলো শো করবে। তারপর ফন্ট এবং থিম, এটাও সেটিংসের মধ্যে ফন্ট এবং থিম। যেমন আমি যদি থিম লিখি, অ্যাপিয়ারেন্সের ভিতরে যে থিম ড্রাকুলা সিলেক্ট করা আছে, আমি এটা ইন্টেলিজে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে হচ্ছে সাদা হয়ে যাবে। মেথডের পরে এটা হচ্ছে হরিজন্টাল লাইন দিয়ে হ্যাঁ, অপশনটার নাম কি? মেথড সেপারেটর। আচ্ছা, এই যে আমার এটা সাদা হয়ে গেছে, এখন কি বেটার? না, কোনোভাবেই বেটার না, এটা আগেই বেটার ছিল। প্রসেস ছোট হয়ে যাবে। ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আবার ঠিক করি। ফন্টের মধ্যে আসলাম। আমার এখন মেইল ফাংশন ইউজ করছে গ্রেডিয়েন্ট প্রজেক্ট সিঙ্ক ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটিংস থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট স্টেবল, এটা হচ্ছে আমরা ফাইল থেকে সেটিংসে যাব, আপডেট, সেটা আপডেট না লিখে চ্যানেল লিখি।
এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও এখনও হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজে আছে। তো আমি যদি এটা স্টেবল চ্যানেল দিই, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও যখন স্টেবল হবে সেই আপডেটগুলো শুধু ডাউনলোড হবে। তো এটা আসলে স্টেবল দেওয়াটাই হচ্ছে ইনিশিয়ালি বেটার। আর একদম যেটা লেটেস্ট সেই জিনিসগুলো যদি আমি পেতে চাই, তাহলে আমি ক্যানারি চ্যানেল সিলেক্ট করে দেবো। তো এটা আমরা সবসময় চেক রাখবো যেন আমাদের এটা স্টেবল সিলেক্ট থাকে, তাহলে হচ্ছে কোনো সারপ্রাইজ থাকবে না, কোনো প্রবলেম হবে না, ইস্যু। ঠিক আছে, এটা গেল। আরেকটা ছোট একটা টিপস, সেটা হচ্ছে যে আমার প্রজেক্টটা হয়তো বন্ধ আছে, কিন্তু যেই ফাইলটা খোলা আছে সেই ফাইলটাতে যদি আমি যেতে চাই, ফর এক্সাম্পল আমি অ্যাক্টিভিটি মেইন ফাইলটার মধ্যে আছি, এটা আমার প্রজেক্ট এক্সপ্লোরারে কোথায় আছে, তার জন্য যে টার্গেট বাটনটা আমরা যদি সিলেক্ট করি, একবার ক্লিক করি, তাহলে আমাকে দেখাবে যে আমি মেইন অ্যাক্টিভিটি main.xml ফাইলটা এখানে আছে। যে ফাইলটাই যখন খোলা থাকবে সেই ফাইলটা খুলে আমি যদি টার্গেট বাটনে ক্লিক করি, তাহলে আমাকে ওই ফাইলটা দেখাবে প্রজেক্ট এক্সপ্লোরারে। এবার আমরা প্রজেক্ট স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে সবচেয়ে ইজি অ্যান্ড্রয়েড manifest.xml, এই ফাইলটা হচ্ছে একটা এক্সএমএল ফাইল, এবং এই ফাইলটার মধ্যে থাকবে যে পুরো প্রজেক্টটার একটা স্ট্রাকচার। ফর এক্সাম্পল আমাদের এখানে অ্যাক্টিভিটি আপাতত একটাই আছে, এবং এই যে দেখেন অ্যাক্টিভিটি যে ট্যাগ, সেই ট্যাগের মধ্যে অ্যাক্টিভিটি শুরু, অ্যাক্টিভিটি শেষ, সেই ট্যাগের মধ্যে সেই অ্যাক্টিভিটির নামটা আছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো নতুন অ্যাক্টিভিটি অ্যাড করব, আমাদের এই ফাইলটার মধ্যে নতুন একটা অ্যাক্টিভিটি ট্যাগ অ্যাড করে দিয়ে আসতে হবে। যখনই অ্যাক্টিভিটি অ্যাড করব তখনই আমাকে বলে দিতে হবে অ্যাক্টিভিটি, সেটার নাম হচ্ছে এটা। ইন্টেন্ট ফিল্টার কি, জিনিসগুলোতে পরে আসবো। তো বেসিক্যালি অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলটা যে কাজ করে, পুরো প্রজেক্টের মধ্যে যতগুলো অ্যাক্টিভিটি থাকবে সবগুলো এখানে থাকবে। কাজেই আপনি একটা স্ট্রাকচার পেয়ে যাবেন যে আমার এই পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী আছে, এবং যত সার্ভিস থাকবে, যত ব্রডকাস্ট রিসিভার থাকবে, যত সার্ভিস আমি ইউজ করবো, অ্যাক্টিভিটি ইউজ করবো, সবগুলো এখানে থাকবে। অ্যাড করতে হবে, না হলে হচ্ছে ক্র্যাশ হবে। সো আমি এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট দেখলেই আমি মোটামুটি বুঝে যাব আমার অ্যাপ্লিকেশনে কতগুলো অ্যাক্টিভিটি আছে, কতগুলো ব্রডকাস্ট রিসিভার আছে, সব কিছু সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আমাদের জাভা ডিরেক্টরি হচ্ছে অ্যাপ, তার ভেতরে সোর্স, তার ভেতরে মেইন, তার ভিতরে জাভা, তার ভিতরে আমাদের ওই আইডিটা যে ইউনিক আইডি, তার ভিতরে আমাদের সব জাভা ক্লাসগুলো থাকবে। যেমন আমাদের মেইন অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি ক্লাসের মেম্বার, অ্যাক্টিভিটি ক্লাসের সাবক্লাস, সেখানে হচ্ছে জাভার কোডগুলো থাকবে। তারপরে হচ্ছে রেসের মধ্যে ড্রয়েবল, যেটা এই ড্রয়েবলের মধ্যে থাকবে আমাদের পিএনজি ফাইল, মানে ইমেজ, আইকন, এই জিনিসগুলো থাকবে হচ্ছে ড্রয়েবলে। তারপর ড্রয়েবল মানে res.layout যেটা থাকবে, সেটার মধ্যে আমাদের ইউআই লেআউটগুলো থাকবে, যে আমাদের স্ক্রিনের যে লেআউটগুলো। আর রেস মেনুর মধ্যে মেনু স্পেসিফিক জিনিস থাকবে। রেস রয়ের মধ্যে ফাইল থাকবে, যেমন কোনো অডিও ক্লিপ বা কোনো সিএসবি ফাইল, সেই জিনিসগুলো। আর ভ্যালুসের মধ্যে থাকবে স্ট্রিং, ডাইমেনশন, প্রত্যেকটা জিনিস আমরা দেখবো। এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ আর কি। আচ্ছা, রুট ডিরেক্টরিতে আমরা চলে আসছি। রুট ডিরেক্টরিটা হচ্ছে একদম প্রথম রুট, একদম যখন আমি ফার্স্ট টাইম যখন ওপেন করলাম, এটা হচ্ছে রুট ডিরেক্টরি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ। আমাদের অ্যাপ রিলেটেড, আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেই রিলেটেড সব কিছু হচ্ছে অ্যাপ ডিরেক্টরির ভিতরে আছে। এখানে আমরা দেখব একটা build.gradle ফাইল আছে, এটা কিন্তু অ্যাপের বাইরে। এই build.gradle ফাইলটা হচ্ছে পুরো প্রজেক্ট ওয়াইজ build.gradle ফাইল, মানে পুরো প্রজেক্টটার মধ্যে অ্যাপ হচ্ছে একটা মডিউল, জাস্ট একটা পার্ট, অন্য কোনো মডিউলও থাকতে পারে। তো সবগুলোর কনফিগারেশন পাওয়া যাবে build.gradle ফাইলের মধ্যে। এটা মনে রাখা খুব সিম্পল। যেমন অ্যাপের ভিতরে যেগুলো থাকবে, অ্যাপের ভিতরেও দেখবেন একটা build.gradle ফাইল আছে, সেটা হচ্ছে অ্যাপের কনফিগারেশন তার ভিতরে থাকবে। আর পুরো প্রজেক্টের মধ্যে যে build.gradle ফাইল, সেটা হচ্ছে পুরো অ্যাপের কনফিগারেশনটা সেখানে থাকবে। ওকে, আর আরও মডিউল আপনি অ্যাড করতে পারেন, এবং ফিউচারে আমরা অ্যাড করে দেখব যে আসলে মডিউল কীভাবে অ্যাড করতে হয়। তো এবং ডট আইডিয়া যে ফোল্ডারটা, সেটা হচ্ছে আইডিয়ার ফোল্ডার, মানে হচ্ছে ইন্টেলিজে আইডিয়া যে আইডিই, সেটার ইন্টারনাল ফোল্ডার হচ্ছে ডট আইডিয়া। আর বিল্ড যে ফোল্ডারটা, এই বিল্ড ফোল্ডারের মধ্যে আমি যখনই আমার প্রজেক্টটা একবার বিল্ড করব, একটা এপিকে জেনারেট হবে। এপিকে হচ্ছে যে এক্সি ফাইলটা, সেই ফাইলটা থাকবে হচ্ছে বিল্ড ফোল্ডারের ভিতরে। মোটামুটি এটা হচ্ছে স্ট্রাকচার। এবার একটু অ্যাপের ভিতরে ঢুকে দেখি। অ্যাপের ভিতরে একটা বিল্ড থাকবে। লিপস যদি আমি কোনো অ্যাড করতে চাই, লিপস ফোল্ডারে অ্যাড করব। সোর্সের ভিতরে যত সোর্স আছে, সেটা আমার এক্সএমএল সোর্স হোক বা জাভা সোর্স হোক, সবগুলো সেখানে থাকবে। গিট ইগনোর ফাইল, এগুলো মোটামুটি বোঝা যাচ্ছে কী জিনিস। আচ্ছা,
টপ লেভেলের বিল্ড ডট গ্র্যাডেল ফাইলটা আমরা একটু দেখি। টপ লেভেলের বিল্ড ডট গ্র্যাডেল ফাইলের মধ্যে আসলে আমরা দেখব যে জে সেন্টার নামে একটা, আচ্ছা এটা আমাদের এখানেও আছে, জে সেন্টার নামে একটা কথা আছে। এই জে সেন্টার বলতে যেটা বোঝায়, জে সেন্টার হচ্ছে একটা রিপোজিটরি। জে সেন্টারের মধ্যে অনেকগুলো লাইব্রেরি অলরেডি অ্যাড করা আছে, জাভার যত লাইব্রেরি আছে। তো সেই জে সেন্টারটা আমরা রিপোজিটরি হিসেবে ইউজ করব, মানে আমরা এখানে যত লাইব্রেরি ইউজ করব সবগুলো জে সেন্টার থেকে ডাউনলোডেড হবে। যেমন আমরা ডিপেন্ডেন্সি হিসেবে আমরা এই যে ক্লাস পাথ, এটা হচ্ছে আমাদের লাগবে। যেমন এটা হচ্ছে গ্র্যাডেল একটা বিল্ড সিস্টেম এবং অ্যান্ড্রয়েড আমরা গ্র্যাডেল ইউজ করতেছি। তো অ্যান্ড্রয়েড এবং গ্র্যাডেলের মধ্যে যে কানেকশনটা, সেই কানেকশনের কাজটা হচ্ছে এই লাইব্রেরিটা করতেছে। আর এই লাইব্রেরিটা আমরা যদি এখানে ক্লাস পাথ দিয়ে অ্যাড করে দিই, মানে হচ্ছে ইনিশিয়ালি অ্যাড থাকবে এখানে, বাট এটার কাজ বলতেছি আর কি। তো এটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে এই ফাইলটা সে জে সেন্টার থেকে নিয়ে আসবে। এবং অল প্রজেক্ট, বাকি যত প্রজেক্ট আছে সেগুলোর ক্ষেত্রেও রিপোজিটরি হিসেবে ইউজ করা হবে জে সেন্টার। এখন অল্টারনেটিভ হিসেবে জে সেন্টারের অল্টারনেটিভ হিসেবে মাভেন সেন্ট্রাল আছে, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, তারপরে আমরা চলে আসতে পারি অ্যাপ্লিকেশনের ভিতরে যে বিল্ড ডট গ্র্যাডেল ফাইলটা আছে সেখানে। এখানে আসলে বেশ কমপ্লিকেটেড দেখা যাচ্ছে, আমি এটা এখান থেকে দেখাই। খুব সিম্পল করে বলতে গেলে অ্যাপ্লিকেশনের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লাই প্লাগইন নামে একটা সেকশন থাকবে, তারপরে ডিফল্ট কনফিগ নামে একটা সেকশন থাকবে, বিল টাইপ নামে একটা সেকশন থাকবে, ডিপেন্ডেন্সিস নামে একটা সেকশন থাকবে। প্রত্যেকটা সেকশনের কি কাজ কি করে সেটা আমরা পরে দেখব ডিটেলসে। তো এখানে এটা দেওয়ার আপাতত উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট একটু পরিচিত করে নেওয়া যে কি থাকবে। আচ্ছা, ডিপেন্ডেন্সিস যে সেকশনটা, এই ডিপেন্ডেন্সিস সেকশনের ভিতরে আমাদের যতগুলো লাইব্রেরি আমরা ইউজ করব সবগুলো এই সেকশনের ভিতরে থাকবে। আর অ্যান্ড্রয়েডের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড রিলেটেড কনফিগারেশনগুলো থাকবে, সব কিছু এখানে আসলে লেখা আছে। তো আপনারা যদি এটা বাসায় যে একবার রিভিউ করেন তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাপ্লাই প্লাগইনের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে কম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে কম অ্যান্ড্রয়েড লাইব্রেরি। আমাদের এটা যদি একটা অ্যাপ্লিকেশন হয় তাহলে আমরা লিখবো হচ্ছে এটা কম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, মানে এটা ইউজুয়ালি লিখবো। আর নেক্সটে যখন আমরা এরকম করতে চাইবো যে আমাদের একটা অ্যাপ্লিকেশন, সেটা অ্যাপ্লিকেশন হবে না, সেটা একটা লাইব্রেরি হবে, অন্য অ্যাপ্লিকেশনগুলো সেটা যদি ইউজ করার মতো হয় যে সেটা একটা লাইব্রেরি হবে, তাহলে আমরা লিখে দেবো কম অ্যান্ড্রয়েড লাইব্রেরি। আর কম্পাইল এসডিকে ভার্সন, বিল টুল ভার্সন কী হবে সব কিছু এখানে লেখা যাবে। দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, একটা হচ্ছে ভার্সন কোড আর একটা হচ্ছে ভার্সন নেম। ভার্সন নেমটা হচ্ছে একটা স্ট্রিং যেটা ইউজার দেখবে। যেমন আমাদের অ্যাপ্লিকেশনে যদি আমরা এরকম লিখি যে আমরা যদি চাই যে আমাদের কোম্পানির রুল হচ্ছে এরকম, সেম ভার ইউজ করে, যেমন 1.0.0.0 বেটা, যদি এটা আমি লিখতে চাই, এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ভার্সন, তাহলে সেটা আমি লিখবো ভার্সন নেমের মধ্যে। আর ভার্সন কোড এটা হচ্ছে জাস্ট একটা ইন্টিজার নাম্বার, যে 1 2, নেক্সট ভার্সন হচ্ছে 3, তারপরে ভার্সন হচ্ছে 4, জাস্ট একটা ইন্টিজার নাম্বার। খেয়াল রাখতে হবে যে আমি যখন প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আপলোড করব, নেক্সট টাইম যখন আপলোড করব আমার ভার্সন কোড অ্যাটলিস্ট 1 বেশি হইতে হবে। যদি হয় তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড প্লে স্টোর আমার ইউজারকে বলবে যে একটা নতুন আপডেট আসছে, অ্যান্ড্রয়েড ভার্সন কোডটা +1 হইতে হবে প্রিভিয়াস ভার্সনের থেকে। কিন্তু ভার্সন নেম আপনি যা খুশি তা দিতে পারেন, সেটা হচ্ছে আপনার কোম্পানিতে যে রুল ফলো করা হয় সেইভাবে হচ্ছে আপনি ভার্সনের নাম দিবেন। বেটা, আরসি, প্রিভিউ অনেক কিছু দেওয়া যায় ইচ্ছা মতো, একটা স্ট্রিং আর কি। কিন্তু ভার্সন কোড যেটা সেটা হচ্ছে 1 বেশি হইতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। ইউজার হচ্ছে ভার্সন কোড এটা কখনোই ইউজারের সামনে আসবে না, ইউজার অলওয়েজ দেখবে ভার্সন নেম, যেটা নাম দিবেন, যে স্ট্রিংটা দিবেন সেটা সবসময় দেখবে। তো ভার্সন কোডটা হচ্ছে ডেভেলপারদের জন্য বা অ্যান্ড্রয়েড প্লে স্টোরের বোঝার জন্য যে আসলে অ্যান্ড্রয়েড একটা নতুন আপডেট আসছে। আচ্ছা, ম্যানিফেস্ট, যে ফাইলটা ম্যানিফেস্ট আমরা ফাইল যেটা দেখলাম অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, সেখানে হচ্ছে এই যে প্যাকেজ নামে আপনার যে আইডিটা, সেই আইডিটা দিয়ে দিতে হবে প্যাকেজ নামের ভিতরে। এবং আপনার অ্যান্ড্রয়েডে আপনার অ্যাপ্লিকেশনের যে নাম হবে সেটা এই যে অ্যান্ড্রয়েড লেবেল, আপনার নামটা দিয়ে দিতে হবে। এখানে যে স্ট্রিং অ্যাপ নেম দেওয়া আছে এই জিনিসটা কি সেটা আমরা পরে দেখব, কিন্তু এই যে লেবেল এই কথাটার মধ্যে আপনার নামটা দিয়ে দিতে হবে। এরপরে এই যে অ্যাক্টিভিটি যেটা বললাম যে যতগুলো অ্যাক্টিভিটি থাকবে সবগুলো এখানে থাকবে। আর সোফার ম্যানিফেস্ট নিয়ে কোনো কোয়েশ্চেন? মানে এগুলো জাস্ট হচ্ছে ফার্স্ট টাইম দেখতেছেন তো হয়তো একটু অপরিচিত মনে হবে, বাট লেবেল, হ্যাঁ, ইনস্টল করলে যে নামটা শো করবে অ্যাপ্লিকেশনের নাম। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস,
অ্যান্ড্রয়েড লেবেল, এই লেবেলটা যদি আমি অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে লেবেলটা দিই তাহলে সেটা বোঝাবে অ্যাপ্লিকেশনের নাম। আর যদি মেইন অ্যাক্টিভিটির মধ্যে অ্যান্ড্রয়েড লেবেল আছে সেটা যদি আমি দেই সেটা হবে আমার স্ক্রিনের নাম, ওই স্ক্রিনের উপরে যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা। এগুলো হচ্ছে সবগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন বা বাসায় যখন করবেন তখন আরও ক্লিয়ার হবে জিনিসগুলো কীভাবে কাজ করতেছে। ইনটেন্ট ফিল্টার, এই যে ইনটেন্ট ফিল্টার মাঝখানে যেটা থাকে এখানে যদি আমি দুইটা জিনিস অ্যাড করে দিই, একটা হচ্ছে অ্যাকশন, আমি দেখাচ্ছি, অ্যাকশন হচ্ছে অ্যান্ড্রয়েড ইনটেন্ট অ্যাকশন মেইন, আর ক্যাটাগরি হচ্ছে অ্যান্ড্রয়েড ইনটেন্ট ক্যাটাগরি লঞ্চার। এই দুটো লাইন অ্যাড করা মানে হচ্ছে এটা হচ্ছে আমার স্টার্ট আপ অ্যাক্টিভিটি, প্রথমে এই অ্যাক্টিভিটি দিয়ে আমার অ্যাপ্লিকেশনটা শুরু হবে। এটা জাস্ট সিগনেচার, এটার মানে কি সেটা আমরা পরে দেখব, বাট আপাতত হচ্ছে এই দুইটা ইনটেন্ট ফিল্টার, একটা অ্যাকশন আর একটা লঞ্চার, এই দুটো দিয়ে দিলেই বোঝাবে যে এই অ্যাক্টিভিটি থেকে আপনার অ্যাপ্লিকেশনটা শুরু হবে, এই দুটো লাইন যে অ্যাক্টিভিটির মধ্যে থাকবে সেগুলোই শুরু হবে। এক্স্যাক্টলি। সাপোর্ট স্ক্রিনের কনসেপ্টটা হচ্ছে যদি আমি এরকম চাই যে আমার অ্যাপ্লিকেশনটা লার্জ স্ক্রিনের ফোনে চলবে, নর্মাল স্ক্রিনের ফোনে চলবে এবং এক্সট্রা লার্জ স্ক্রিনের ফোনে চলবে কিন্তু স্মল স্ক্রিনের ফোনে চলবে না, তাহলে আমি যেটা করতে পারি এই জিনিসটা আমার ম্যানিফেস্টে অ্যাড করে দিব। এখানে যেটা বলা আছে সবগুলোই ট্রু, কিন্তু স্মল স্ক্রিনটা হচ্ছে ফলস, মানে স্মল স্ক্রিনের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আসবে না। এটার মানে হচ্ছে স্মল স্ক্রিনের ফোন থেকে কেউ যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে যায় তার ওই লিস্টের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা আসবে না। এখন স্মল স্ক্রিন বলতে আসলে কী বোঝায়? স্মল স্ক্রিন হচ্ছে আন্ডার 3 ইঞ্চি, 3 ইঞ্চির চেয়ে নিচের যে ফোনগুলো সেগুলো হচ্ছে স্মল স্ক্রিন। কারণ আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে যাচ্ছি সেটা হচ্ছে ইপাব রিডার, মানে একটা পিডিএফ রিডারের মতো আর কি। তো সেটা নর্মাল স্ক্রিনের ফোনেও সেটা আসলে ইউজ করা যাবে বা লার্জ স্ক্রিনের ফোনে ইউজ করা যাবে, কিন্তু খুব স্মল হয়ে গেলে ইপাব রিডার আসলে খুব একটা ইফেক্টিভ না। ফর এক্সাম্পল আমরা একটা জাস্ট হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি আর কি। আর নর্মাল স্ক্রিনের ফোন হচ্ছে 3 ইঞ্চি থেকে 4.5 ইঞ্চি এবং লার্জ হলো এটা, এক্সট্রা লার্জ হলো 10 ইঞ্চির চেয়ে উপরে যদি কোনোটা সেটা হচ্ছে এক্সট্রা লার্জ। আচ্ছা, আরও দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইউজেস পারমিশন এবং ইউজেস ফিচার। ইউজেস পারমিশনটা হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমি অ্যান্ড্রয়েড ওএসের যতগুলো ফিচার ইউজ করব সব কিছুর পারমিশন নেওয়া লাগবে। যেমন ইন্টারনেট যদি ইউজ করতে চাই, ক্যামেরা যদি ইউজ করতে চাই, জিপিএস যদি ইউজ করতে চাই, যত অ্যান্ড্রয়েড ওএসের যে ফিচারগুলো আছে সেগুলো যদি ইউজ করতে চাই সেগুলো সবগুলো আমাকে দিয়ে দিতে হবে ইউজেস পারমিশনের আন্ডারে। এবং সেই জিনিসগুলো ইউজারকে দেখাবে যে এই অ্যাপ্লিকেশনটা তুমি যদি ইনস্টল করো সে তোমার কাছ থেকে এই পারমিশনগুলো চায়, ঠিক আছে? সেগুলো লিস্ট করে এখানে দেওয়া লাগবে। আরেকটা আছে ইউজেস ফিচার, এই ট্যাগের আন্ডারে আমি যেটা দিব সেটা হচ্ছে ফর এক্সাম্পল ক্যামেরা, আমি যদি বলি ইউজেস ফিচার ক্যামেরা তাহলে হচ্ছে আমার এই অ্যাপ্লিকেশনটা ক্যামেরা ফিচারটাকে ইউজ করতেছে। এটার মানে হচ্ছে এমন কোনো ডিভাইস যদি থাকে যেটার মধ্যে ক্যামেরা নাই তাহলে সেই ডিভাইস থেকে যদি প্লে স্টোরে যাওয়া হয় আমার এই অ্যাপ্লিকেশনটা সেই লিস্টে আসবে না, কারণ সেই ডিভাইসে যেহেতু ক্যামেরা নাই এবং আমার অ্যাপ্লিকেশনের ম্যানিফেস্টে ইউজেস ফিচারে বলা আছে ক্যামেরা, তার মানে আমার অ্যাপ্লিকেশনটার ক্যামেরা লাগবে, এটা ক্যামেরা ফিচারটা ইউজ করতেছে। সো ক্যামেরা যে ডিভাইসে নেই সেই ডিভাইসে আসবে না। অ্যাপের ভিতরে কোনো একটা জায়গায় ওই ক্যামেরা ফিচার ইউজ করলে ওই অ্যাপটা রিজেক্ট হয়ে যাবে না, তার লিস্টে থেকে। অ্যাপ্লিকেশন মানে গুগল প্লে স্টোর কিন্তু আমার অ্যাপ্লিকেশনের কোড দেখবে না, ম্যানিফেস্ট ফাইলটা দেখবে। ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমার বলে দিতে হবে ইউজেস ফিচার ক্যামেরা। আমি সেটা বলছি না, আমার অ্যাপের 10টা পেজ আছে, একটা পেজ অনলি ক্যামেরা ইউজ করে, তাহলে কি ইউজার আসলে ওই একটা কারণে আচ্ছা, সেটা হচ্ছে ইউজেস ফিচারের মধ্যে আপনি বলে দিতে পারেন এটা রিকোয়ার্ড অর নন রিকোয়ার্ড। রিকোয়ার্ড যদি ট্রু দিয়ে দেন তার মানে লাগবেই, ক্যামেরা ছাড়া চলবে না। আর যদি রিকোয়ার্ড আপনি ফলস দিয়ে দেন তার মানে হচ্ছে ইউজ করতেছি বাট রিকোয়ার্ড না, না হইলেও চলবে, সেটা বলার অপশন আছে। ইউজার ইনস্টল করতে পারবে, ইউজার করতে পারবে, হ্যাঁ ইনস্টল করতে পারবে। আচ্ছা, আমরা নেক্সট টাস্কে চলে যাই। আমরা যদি এখন ম্যানিফেস্টের মধ্যে এটা লিখতে চাই তাহলে এটা আমরা লিখব যে ম্যানিফেস্টের মধ্যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে আমরা এই জিনিসটা অ্যাড করব। তো এটা আমরা একটু অ্যাড করি সবাই। অথবা আরেকটা কাজ করতে পারি, আমাদের যেহেতু সময় কম আমি প্রথমে গো থ্রু করে যাই, আমরা না হয় বাসায় যে এই প্র্যাকটিসগুলো করি, ল্যাবসটাগুলো করি, না সেটাই বেটার। প্রবলেম হলে আমাদের রিভার তো আছেই। অ্যালাউ ব্যাকআপ, এই জিনিসটা আপনারা দেখবেন যে অ্যান্ড্রয়েড ট্যাগের ভিতরে, অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে একটা জায়গায় দেওয়া আছে অ্যালাউ ব্যাকআপ ট্রু। অ্যালাউ ব্যাকআপ যদি আপনি ট্রু করে দেন সেটা যেটা করবে অ্যান্ড্রয়েড মানে গুগল তার নিজের ক্লাউডে আপনার অ্যাপ্লিকেশনের কিছু ফাইল সেভ হবে।
তো সেভ করে রেখে দিলে যেটা হবে, আপনার অ্যাপ্লিকেশনটা কেউ ডিভাইস থেকে আনইনস্টল করলো, আবার যদি রিইনস্টল করে তাহলে ওই প্রিভিয়াস ফাইলগুলো ওখানে আসবে। তার মানে ইউজারের সেটিংস বা এই ধরনের জিনিসগুলো যেটা থাকবে। তো আপনি যদি অ্যালাউ ব্যাকআপ ট্রু দিয়ে দেন তাহলে সেভটা হবে, আর অ্যালাউ ব্যাকআপ ফলস দিয়ে দিলে সেভ হবে না। তো এটা আপাতত একটা অ্যাডভান্স ফিচার, তো এটা আমরা আপাতত ফলস দিয়ে রাখবো, যে আমরা চাই না অ্যালাউ ব্যাকআপ করুক। গুগল ব্যাকআপটা কি ইউজারের গুগলে হবে? ইউজারের অ্যাকাউন্টে গুগল এই ব্যাকআপটা করবে, মানে ইউজারের কিছু সেটিংস ব্যাকআপ করে রাখবে গুগল, ওই অ্যাপ্লিকেশনের ইউজারের সেটিং গুগল ব্যাকআপ করে রাখবে। কোনো অ্যাপের মধ্যে যদি বিভিন্ন সেটিং থাকে, তাহলে Right. যে সেটিং দিয়ে লাস্ট আনইনস্টল করছে ওই সেটিংটা এক্স্যাক্টলি, এবং নেক্সট টাইম যদি ওই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করেন ওই সেটিংসগুলো চলে আসবে। তার মানে ইউজারকে একদম প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা দেওয়া যাবে, যে আপনি যখন আনইনস্টল করছিলেন যে স্টেটে ছিল এখনও সেই স্টেটে আছে। ওকে, এটা একটু অ্যাডভান্স ফিচার, এটা আমরা দেখবো যে এটা জাস্ট এখানে ট্রু ফলস করে দিলে যে কাজ করবে তা না, আরও অনেক কাজ আছে, সেটা আমরা পরে দেখব। আচ্ছা, অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে যদি আপনি হাভার ওভার করেন, ফর এক্সাম্পল আমি দেখাই এটা, এই যে হাভার ওভার করলে দেখবেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই ওয়ার্নিং হচ্ছে অ্যাপ ইজ নট ইন্ডেক্সেবল বাই গুগল সার্চ। আমি যদি আমার এই অ্যাক্টিভিটিটা, মানে আমার এই অ্যাপ্লিকেশনটা যদি চাই যে গুগল সার্চে পাওয়া যাবে, তাহলে আমাকে কি করতে হবে সেটা টিপস দিচ্ছে একটা। তো আমি আপাতত চাই না যে আমার এই অ্যাপ্লিকেশনটা গুগল সার্চে পাক, তো সেটা করার জন্য যেটা করতে হবে, এই লাইনটা অ্যাড করে দিতে হবে ম্যানিফেস্ট ট্যাগের ভিতরে। তো সেটা আমরা করব ম্যানিফেস্ট ট্যাগের ভিতরে, যেমন এখানে মানে এখন প্রশ্ন আসতে পারে কেন আমি চাই না যে আমার এটা গুগল ইন্ডেক্সে ট্যাগ হোক। এটা আমি চাই, কিন্তু আপাতত জাস্ট জানার জন্য যেটা কিভাবে স্কিপ করা যায়। এই জিনিসগুলো বাসায় ট্রাই করবেন, যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন যেটা হচ্ছে না বা কোনো সমস্যা। এবং আমরা যেই প্রজেক্টটা আপ করে রেখেছি গিট ল্যাবে, সেখানে যদি আপনি 01 XML ব্রাঞ্চে যান, ফর এক্সাম্পল, আচ্ছা আমার এটা ওখান থেকে নামানো না, এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, ফার্স্ট টাইম যখন যেটা ক্লোন করলেন সেটা মাস্টার ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ আছে 01 XML, সেখানে এই চেঞ্জেস যেগুলো আমি বললাম সে সবগুলো আছে ওখানে। তো কাজেই আপনি যদি কোনো চেঞ্জে কোনো ভুলও করেন, ওই ব্রাঞ্চে গেলে আপনি দেখবেন যে সব চেঞ্জেসগুলো ওখানে আছে। আচ্ছা, তারপরে আমি যখন স্ট্রিংয়ের ভিতরে যাব, যেমন স্ট্রিংয়ের ভিতরে যাই, স্ট্রিংটা পাওয়া যাবে হচ্ছে সোর্সের ভিতরে মেইন, তারপরে রেস, তারপরে ভ্যালুস, তারপরে স্ট্রিংস। স্ট্রিংসের মধ্যে আমি গেলে দেখব যে অ্যাপ নেম ইপাব রিডার দেওয়া আছে। একটু আগে যেটা আমরা দেখেছিলাম যে আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে যে লেভেলের মধ্যে যেটা দেখাচ্ছে যে অ্যাপ নেম, এখানে আমি যদি কন্ট্রোল ক্লিক করি তাহলে আমি এখানে যাব, মানে এখানে আমি যেই স্ট্রিংটা দিয়ে দিব সেটাই হবে আমার অ্যাপ্লিকেশনের নেম। ঠিক আছে, তো এটা এত ঝামেলা করে না করে আমরা এমনও করতে পারি যে এখানে আমরা ডিরেক্টলি আমাদের অ্যাপের নামটা দিয়ে দিব, তাহলেও কাজ করবে। তাহলে কেন আমি খামোখা এরকম করতেছি যে অ্যাট স্ট্রিং স্ল্যাশ অ্যাপ নেম, এটা করার সরি রিসোর্স আলাদা করা, এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যে লোকালাইজেশন যদি আমি করতে চাই, যেমন বাংলাদেশে যখন ইনস্টল হবে তখন অ্যাপের নাম দেখাবে ইপাব রিডার বই, সাপোজ মানে বই দেখাবে, তো আর যদি ইংলিশ হয় তাহলে অন্যরকম কিছু দেখাবে। তো সেগুলো মানে লোকালাইজেশন করার জন্য এই রিসোর্সগুলো ইউজ হয়। যেমন আমার অ্যাপ্লিকেশনের সব জায়গায় আমি যখনই কিছু করব তখন আমি লিখবো যে অ্যাট স্ট্রিং তারপর একটা রিসোর্সের নাম, কিন্তু সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যাবে ডিপেন্ড করবে যে আমি এখন কোন লোকালাইজেশনে আছি। যখন মাল্টিপল ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দেওয়া হয় তখন এখানে কি পাবে, মানে রিসোর্স ফাইল। হ্যাঁ, সেগুলো আমরা দেখবো কীভাবে সাপোর্ট দেওয়া যায়। এটা জাস্ট হচ্ছে প্রথমে হচ্ছে পুরো প্রজেক্টের সম্বন্ধে একটা আইডিয়া, জাস্ট কীভাবে ওটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিব সেটা আমরা দেখব। তারপরে স্ট্রিংয়ের ভিতরে আমি যদি স্টাইল অ্যাড করতে চাই সেটাও করা সম্ভব, যেমন এই যে বোল্ড, বি ট্যাগের মধ্যে যদি দিয়ে দিই তাহলে মাঝখানে টেক্সটটা বোল্ড হবে, ইটালিক হবে, আন্ডারলাইনড হবে, মানে এটা হচ্ছে যে স্ট্রিং রিসোর্সের ভিতরে যদি স্টাইল অ্যাড করতে চাই। অ্যান্ড্রয়েডে 3 ধরনের ইমেজ সাপোর্ট করে, একটা হচ্ছে পিএনজি, জেপিজি আর হচ্ছে জিআইএফ, তবে রেকমেন্ডেড হচ্ছে পিএনজি ইউজ করা। এবং এই জিনিসগুলো আমরা যেমন যদি ড্রয় বলে দেখি, ড্রয় বলে গেলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো ফোল্ডার আছে,
ড্রয়েবলে নেই, সরি, মিপ ম্যাপে অনেকগুলো ফোল্ডার আছে। মিপ ম্যাপ কী জিনিস সেটা দেখবো, ড্রয়েবল কী জিনিস সেটাও দেখবো, কিন্তু এখানে অনেকগুলো ফোল্ডার আছে, এটা হচ্ছে আপাতত মানে মেইন কনসেপ্ট। সেটা হচ্ছে এমডিপিআই, এইচডিপিআই, এক্স এইচডিপিআই, ডাবল এক্স এইচডিপিআই, এই জিনিসগুলোর মানে কি সেটা আমরা একটু দেখি। এলডিপিআই মানে হচ্ছে লো ডেনসিটি ডিভাইস, যেটার মধ্যে পিক্সেলের সংখ্যা অনেক কম। যত বেশি পিক্সেল থাকবে তত ফোনটা ভালো, ফোনের স্ক্রিন তত ব্রাইট। তো একদম ম্যাক্সিমাম যেটা সেটাকে বলা হচ্ছে এক্সট্রা হাই ডেনসিটি ডিভাইস, আর একদম লোয়েস্ট যেটা সেটাকে বলে লো ডেনসিটি ডিভাইস। লো ডেনসিটি ডিভাইস এখন নাই বললেই চলে, কারণ এটা অনেক আগে ছিল, এখন আর কি খুব একটা নাই। যেমন নেক্সাস 5 যেটা, সেটা হচ্ছে এক্স এইচডিপিআই, এক্সট্রা হাই ডেনসিটি ডিভাইস। তো এই জিনিসটা বোঝার মানে হচ্ছে এরকম যে যখন আমরা দেখব যে কোনো একটা মিডিয়াম ডেনসিটি ডিভাইসের জন্য আমি সাপোর্ট দিতে চাই, তখন আমি যেই রিসোর্সটা প্রোভাইড করব এক্সট্রা হাই ডেনসিটি ডিভাইসের জন্য আমাকে সেই রিসোর্সটা ডাবল সাইজেরটা প্রোভাইড করতে হবে। যেমন 32x32 পিক্সেলের কোনো ইমেজ যদি আমি চাই, সেটা আমার এক্সট্রা হাই ডেনসিটি ডিভাইসের জন্য সাপোর্ট দিতে হবে 64x64, 32 বিট যদি হয় মানে। আচ্ছা, এই কনসেপ্টগুলো পরবর্তীতে আরও ক্লিয়ার হবে। তো আমি এখানে একটা জিনিস দেখাই আর কি, সেটা হচ্ছে এমডিপিআইতে আমি যখন যাব, এখানে অলরেডি একটা ইমেজ দেওয়া আছে, আমরা দেখি। এটা হচ্ছে উপরে দেখা যাবে যে 48x48 পিএনজি, কিন্তু এই জিনিসটাই আমি যখন এক্স এইচডিপিআইতে দেখব, এখানে দেখবো তার ডাবল সাইজের 96x96 পিএনজি। তো আমাকে হচ্ছে মানে সবগুলো রিসোর্স যদি আমি দিতে পারি তাহলে হচ্ছে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফর এক্সাম্পল, যতগুলো ফোন আছে মানে পসিবল, যেমন এলডিপিআই ছাড়া সবগুলোর জন্যই কিন্তু একটা ইমেজ দেওয়া আছে। কিন্তু যদি এরকম হয় আমি এক্স এইচডিপিআইয়ের জন্য ইমেজ কোনো রিসোর্স দেই নাই, বাকিগুলোর জন্য দিলাম, কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হইলে একটা এক্স এইচডিপিআই এর মধ্যে, তখন যেটা হবে অ্যান্ড্রয়েড নিজেই চুজ করে নিবে যে ওই ডিভাইসের জন্য কোনটা ভালো। যেমন এখন যেহেতু ওইটা নাই, পারফেক্টটা নাই, তখন কি করতে হবে, এক্স এইচডিপিআই থেকে নিবে অথবা XXX এইচডিপিআই থেকে নিবে, সেই নিয়ে নেবে অটোমেটিক্যালি। মানে সোফার মানে এখন বেস্টটা নাই, নেক্সট বেস্ট কোনটা আছে সে ওটা নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড্রয়েডের আইকনোগ্রাফি নিয়ে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আমরা দেখব। জাস্ট সময় পেলে এটা একটু জাস্ট চোখ বুলাই নেবেন যে আসলে গাইডলাইনগুলো কী কী। আইকন যখন আমরা ডিজাইন করব সেটার জন্য, ডিজাইনারদের জন্য বেশিরভাগ, বাট তারপরও ডেভেলপার হিসেবে কিছু আইডিয়া থাকা বেটার। আর অ্যান্ড্রয়েড অ্যাসেট স্টুডিও, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইকন তৈরি করার সাইট। তো এখানে আমি লঞ্চার আইকন যদি তৈরি করতে চাই, আমি এখানে যাব যে এখানে অনেকগুলো আইকন আছে, আমার এই আইকনটা পছন্দ হলো, এই আইকনটা নিলাম। এখানে আমি প্যাডিং কতটুকু দিব সেটা সিলেক্ট করলাম, কোনো কালার দিব নাকি ট্রান্সপারেন্ট দিব সেটা সিলেক্ট করলাম, করে আমি যখন ডাউনলোড দিব সেই আইকনটা ডাউনলোড হবে। এটা হচ্ছে লঞ্চার আইকন, মানে অ্যাপের মধ্যে যখন আমি ফার্স্ট টাইম ঢুকতে চাই, অ্যাপের যে আইকনটা থাকে সেটাকে বলে লঞ্চার আইকন। ঠিক আছে, ডাইমেনশন নিয়ে কিছু কথা আছে। যেমন আমি যদি চাই আমার একটা বাটন সেটা কতটুকু বড় হবে, সেটা আমি চাই যদি 10 পিক্সেল হোক, তাহলে আমি কি দিব, সেটার উইথ দিয়ে দিব 10px, কিন্তু সেটা দেওয়াটা উচিত হবে না, এই কারণে যে সবগুলার ডিপিআই তো সেম না। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম যে এমডিপিআই, এইচডিপিআই, অনেক রকমের ডিপিআই হবে। তো সেজন্য যেটা করতে হবে, সবগুলো আমরা পিক্সেল বা পিটি এই জিনিসগুলো ইউজ না করে আমাদের ইউজ করতে হবে ডিআইপি অথবা ডিপি। সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন ইউজ করবো তখন আরও ক্লিয়ার হবে। বাট জাস্ট মনে রাখার জন্য যে সবসময় আমরা ইউজ করবো ডিপি, বাট ফন্টের ক্ষেত্রে আমরা ইউজ করবো এসপি। এসপি মানে হচ্ছে স্কেল ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল, আর ডিপি মানে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। এগুলো কি জিনিস, এগুলো ইউজ করলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, নেক্সট টাস্ক আমাদের হচ্ছে যে আমরা অ্যাপ নেমটা চেঞ্জ করব। আমাদের কারেন্টলি অ্যাপ নেম আছে ইপাব রিডার, বাট সেখানে আমরা একটা স্পেস অ্যাড করব, ইপাব স্পেস রিডার। এটা কোন জায়গায় চেঞ্জ করলে এটা হবে কি মনে হয়? স্ট্রিং রিসোর্স যেখানে, সেখানে চেঞ্জ করলে হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা অ্যাপ আইকন চেঞ্জ করব। অ্যাপ আইকন চেঞ্জ করাটা আমি এখানে একটু দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। যেমন অ্যাপ আইকন কারেন্টলি এটা দেওয়া আছে, কিন্তু আমরা এটা হয়তো চাই না। তো তার জন্য যেটা করতে হবে যে রেস ফোল্ডারটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, নিউ ইমেজ অ্যাসেট, এখানে যাব। তারপরে আমি একটা ইমেজ এখানে সিলেক্ট করবো। এখানে যে ক্লিপ আর্ট আছে, আমি নিজের ইমেজও সাপ্লাই করতে পারি বা কোনো একটা ক্লিপ আর্টও ইউজ করতে পারি। তো এখানে ক্লিক করার পরে আমি সাপোজ আমার এই আইকনটা ভালো লাগলো বা এই আইকনটা দিব, ওকে। সিলেক্ট করার পরে এখানে আরও কিছু কনফিগারেশন আছে, সব কিছু সিলেক্ট করার পরে নেক্সট আমাকে দেখাবে যে আমার এটা হচ্ছে আমার অ্যাপ আইকন হবে। তারপরে হচ্ছে ফিনিশ, তাহলে হচ্ছে আমার অ্যাপ আইকনটা চেঞ্জ হয়ে গেল। এখন অ্যাপ ইনস্টল করলে আমার আইকনটা হবে এটা। তো এটা আমাদের চেঞ্জ করতে পারতে হবে।
এখানে একটা আইকন আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড লঞ্চার ওয়েব ডট পিএনজি। এই আইকনটা হচ্ছে 512 এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপের কোনো দরকারে লাগবে না, কিন্তু আমরা যখন প্লে স্টোরে আপ করব তখন যে আইকনটা দেখাবে সেটা হচ্ছে এই আইকনটা। আচ্ছা, উইজেট যেটা আমরা বলেছিলাম, যেটা হচ্ছে যে বাটন, টেক্সট ফিল্ড, এগুলো হচ্ছে উইজেট। তো সেগুলোর সাইজ, মার্জিং, প্যাডিং এগুলো দেওয়া আমাদের শিখতে হবে, কিভাবে আমরা ওটা সাইজ ডিফাইন করব, বা মার্জিন কিভাবে দিব, প্যাডিং কিভাবে দিব। তো আমরা একটু দেখি। সেই জিনিসগুলো করতে হবে লেআউটের মধ্যে, অলরেডি করা আছে লেআউট, অ্যাক্টিভিটি মেইন। এটার মধ্যে যদি আসি, এটার উইথ হাইট দেওয়া আছে র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে তার যতটুকু দরকার সেইটুকু সাইজ সে নেবে। তো এটা আমি না করে এমনও করতে পারি যে এটা সাইজ আমি দিয়ে দিব 120 ডিপি। যেমন 120 লেখার পরে কিন্তু সে আমাকে বলতেছে যে ডিপি ইউজ করা উচিত, তো ডিপি দিলাম। এটার হাইটও দিলাম আমি সাপোজ 50 ডিপি। দেওয়ার পরে যে বাম পাশে এখানে প্রিভিউ নামে একটা বাটন আছে, সরি ডান পাশে প্রিভিউ যদি দেই তাহলে আমি দেখবো যে এটার আসলে সাইজ কতটুকু। এই যে আমি যেটা দিয়েছি 120 ডিপি, সেটা এখানে দেখাবে এতটুকু। যেমন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে আর ইজিলি বোঝা যাবে। 120 ডিপি, যদি এটা আমি 140 করে দিই তাহলে হচ্ছে আরও বড় স্পেস নেবে। তো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আর আমি যদি এটার প্যাডিং দিই, প্যাডিং আমি দিলাম সাপোজ 16 ডিপি, তাহলে হচ্ছে চারপাশে প্যাডিং চলে আসছে কিন্তু অনেক, ঠিক আছে। তারপরে একইভাবে মার্জিনও দেওয়া যায়, মার্জিন আমি দিলাম 20 ডিপি, এটা চারপাশে একটা মার্জিন অ্যাড হবে। তো এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে যে কীভাবে আমরা এটা অ্যাড করব, কোন কোন জিনিস ইউজ করব। তো আচ্ছা, থিম নিয়ে কিছু আলাপ আছে, যেমন থিম আমরা কোনটা ইউজ করব। যেমন থিমটা পাওয়া যাবে ভ্যালুসের ভিতরে, স্টাইল। আমাদের পুরো অ্যাপটার মধ্যে আমরা যে থিমটা ইউজ করতেছি সেই থিমটা অ্যাকচুয়ালি আসতেছে অ্যান্ড্রয়েড থিম হলো লাইট ডার্ক অ্যাকশন বার। এখানে অনেক থিমই আছে, যেমন অ্যান্ড্রয়েড থিম ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট থিম। তো এখানে একটা এরর দেখাচ্ছে, এররটা হচ্ছে এরকম যে ম্যাটেরিয়াল থিমটা ইন্ট্রোডিউসড হয়েছে এপিআই লেভেল 21-এ, কিন্তু আমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনের মিনিমাম এপিআই দেওয়া আছে 16, কিন্তু 16-এ তো ম্যাটেরিয়ালটা নাই, কাজে এটা একটা এরর। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাপের ভিতরে যে বিল্ড ডট গ্রেডল, মিনিমাম এসডিকে বাড়ায় দেওয়া হচ্ছে একটা সলিউশন। কিন্তু আমি যদি চাই, আমি যদি এখন মিনিমাম এসডিকে যেহেতু 21 করে দিলাম, এটার আসলে ইফেক্ট কি? 21-এর চেয়ে নিচের কোনো ফোনে আমার এই অ্যাপ্লিকেশন চলবে না। তো এটার সলিউশনে আমরা কি করতে পারি? কিন্তু আমি যদি এখন থিম হলো দেই তাহলে চলবে, কিন্তু ম্যাটেরিয়াল থিম তো আমি পেলাম না। আচ্ছা, সেটা আমরা সলিউশনগুলো দেখবো। এখানে হচ্ছে জাস্ট সিচুয়েশনটা এক্সপ্লেন করা হয়েছে। তো আমরা যেটা করব, বাসায় যে থিম হলো, থিম ম্যাটেরিয়াল সবগুলো ট্রাই করে দেখব যে কোনটাতে কীরকম দেখায়। প্রত্যেকবারই যে আমার অ্যাপ্লিকেশন রান করতে হবে এরকম না। ফর এক্সাম্পল প্রিভিউতে আমরা দেখে নিতে পারবো যে আসলে জিনিসটা কেমন দেখায়। যেমন এই যে অ্যাপ থিম, এখানে অ্যাপ থিম ইউজ না করে আমি ইউজ করব সাপোজ হলো লাইট। ওকে দিলাম, হলো লাইট হলে ডিভাইসটা এরকম দেখাবে। তারপরে হলো ডার্ক, তখন এরকম দেখাবে। এটা হচ্ছে বিভিন্ন জিনিস ট্রাই করে আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে যে জিনিসগুলো আসলে কীরকম হয়। তারপরে আমরা দেখব যে কীভাবে কোন থিমটা ইউজ করা ভালো, বা কোন থিমটা ইউজ করলে একদম লাস্ট পর্যন্ত সাপোর্ট দেওয়া সম্ভব। যেমন এখানে একটা টাস্ক দেওয়া আছে, এই টাস্কটা করতে হবে। যেমন রেসের মধ্যে styles.xml এ যাওয়া লাগবে এবং প্যারেন্টকে করে দিতে হবে অ্যান্ড্রয়েড থিম। তারপরে রান করে দেখতে হবে যে এপিআই লেভেল 21 প্লাস ডিভাইসে জিনিসটা কীরকম আসে। তারপরে ম্যাটেরিয়াল থিমটা আমরা ইউজ করে দেখব। এটা হচ্ছে আর কি হোম টাস্ক, এটা বাসায় যেয়ে দেখবেন যে কীভাবে করা যায়। সব কিছুই বলা আছে স্টেপ বাই স্টেপ যে কীভাবে কী করতে হবে। বাসায় যেয়ে দেখবেন কোনো কনসেপ্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমাদেরকে জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে একটু অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করি।
জাভাতে সবসময় যেটা করতে হয় একদম প্রথম স্টেটমেন্টটা হয় প্যাকেজ, যেটা হচ্ছে আমাদের যে আইডিটা সেই আইডিটা হবে। তারপরে হচ্ছে আমরা কি কি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি আর একটা বান্ডেল। বান্ডেল কি জিনিস সেটা আমরা পরে দেখব, বাট আমরা তো অলরেডি জানি যে অ্যাক্টিভিটি হচ্ছে একটা স্ক্রিন, মানে এটা হচ্ছে আমাদের প্রথম স্ক্রিনটা। তো এই প্রথম স্ক্রিনের ইউআইটা কি হবে সেটা হচ্ছে এই যে r.layout and activity.main এটার মধ্যে বলা আছে। আমি যদি কন্ট্রোল ক্লিক করে এখানে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাহলে যেই XML-টা আসবে এটা হচ্ছে আমার ওই স্ক্রিনের জন্য ইউআই। তো এখানে আমাদের একটা ডিজাইনও আছে, ডিজাইনের মধ্যে আমরা ড্র্যাগ ড্রপ করে অনেক কিছু নিয়ে আসতে পারি। যেমন আমি যদি একটা চেক বক্স নিয়ে আসতে চাই, চেক বক্স একটা আমি নিয়ে আসলাম, কিন্তু ইউজুয়ালি আমরা যখন কাজ করি তখন আমরা XML-এই চেঞ্জ করা ট্রাই করি। আচ্ছা, কিন্তু এখানে ডিজাইনেরও অপশন আছে, এটা জাস্ট দেখানোর জন্য। আমাদের লেআউট যতগুলো লেআউট হবে সবগুলো হচ্ছে XML বেসড। এগুলো এই যে কনস্ট্যান্ট লেআউট কি বা কিভাবে কি ইউজ করতে হয় সেগুলো আমরা পরে আসবো। আচ্ছা, এখানে ফাইন্ড ভিউ বাই আইডি। সো ফর এক্সাম্পল আমার এখানে একটা টেক্সট ভিউ আছে। এই টেক্সট ভিউটা যদি আমি পেতে চাই, ফর এক্সাম্পল এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, কারণ হচ্ছে এটার অ্যান্ড্রয়েড টেক্সট দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি পেতে চাই যে প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করার অপশন কি, তখন হচ্ছে যেটা আমাদের করতে হবে একটা আইডি দিতে হবে। আইডি আমি দিলাম, এটার নাম txt view। এই আইডিটা দেওয়ার পর আমি যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই এবং আমাদের মেথডের মধ্যে আমি যদি লিখি ফাইন্ড ভিউ বাই আইডি r.id.txt view, তাহলে হচ্ছে আমরা এখানে প্রোগ্রামেটিক্যালি ওই ভিউটাকে পেয়ে যাব। এটা হচ্ছে একটা টেক্সট ভিউ, এটার নাম আমি দিলাম টিভি। যখন কোনো একটা ক্লাস পাবে না তখন এই যে এখানে হিন্ট হিসেবে বলে দিচ্ছে অল্টার এন্টার প্রেস করতে হবে, ইকুয়ালস টু টেক্সট ভিউ। এখন আমি এটা যেটা করতে পারি টিভি ডট সেট টেক্সট, এটা টেক্সটটা আমি চেঞ্জ করে দিব হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো অ্যান্ড্রয়েড। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমার ওই মাঝখানের স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো অ্যান্ড্রয়েড আসবে। এখানে একটা এরর না, এটা ওয়ার্নিং বলা চলে। ওয়ার্নিং দিচ্ছে যে এটা কালার হয়ে আছে। এটার কারণ হচ্ছে হার্ড কোডের টেক্সট না দিয়ে আমাদের দেওয়া উচিত যে স্ট্রিংয়ের মাধ্যমে, রিসোর্সের মাধ্যমে ওভাবে দিব। তো এই জিনিসগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন, যত দেখবেন, তত আরও ইজি মনে হবে যে আচ্ছা এটা তো খুব নর্মাল জিনিস। র্যাপ কন্টেন্ট মানে তো বললাম, মানে ম্যাচ প্যারেন্ট যেটা সেটা হচ্ছে পুরোটা জুড়ে থাকবে, আর র্যাপ কন্টেন্ট মানে হচ্ছে তার যতটুকু জায়গা দরকার। এখন টেক্সট ভিউয়ের মধ্যে আমি যত বড় টেক্সট লিখব তার কন্টেন্ট তত বড় হবে র্যাপ কন্টেন্ট যদি আমি ইউজ করি। পর্যন্ত হাইট এবং ওয়াইড র্যাপ কন্টেন্ট দেওয়া আছে, আমি কারণ লিখতে গেছি, হুম, আমি নিউ লাইন না দিয়ে আপনাদের যদি লিখতে থাকি আর স্ক্রিনের সাইজের বাইরে চলে যায় সেক্ষেত্রে কি হবে? র্যাপ করে পরের লাইনে চলে আসবে। ও হ্যাঁ অটোমেটিক দিয়ে দিবে, বাট ম্যাক্সিমাম স্ক্রিন সাইজ পর্যন্ত দেবে। হ্যাঁ, তো আমরা এখানে 3 রকমের জিনিস দিতে পারি। একটা হচ্ছে বলে দিতে পারি 125 ডিপি, এটা যদি বলে দিই তাহলে আমার টেক্সট ভিউ সাইজ হবে 125 ডিপি পর্যন্ত। আরেকটা বলতে পারি র্যাপ কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু বড় হবে অতটুকু। আরেকটা বলতে পারি ম্যাচ প্যারেন্ট, এটা যদি বলি তাহলে হচ্ছে তার যেই প্যারেন্ট সে যত বড় এটার সাইজও হবে ওই রকম। আচ্ছা, গ্রাফিক্যাল এডিটরটা খুব আমরা বেশি একটা ইউজ করি না, তারপরেও গ্রাফিক্যাল এডিটরটা একটু দেখাই। গ্রাফিক্যাল এডিটরের মধ্যে আমাদের যতগুলো উইজেট আছে সবগুলোই যে বাম পাশে পাওয়া যাবে, আর যে কোনো একটা উইজেটকে সিলেক্ট করলে তার যে প্রপার্টিগুলো সেগুলো ডান পাশে পাওয়া যাবে। যেমন লেআউট, উইথ, হাইট, আমি কী কী দিব সব কিছু গ্রাফিক্যালি দেওয়া যাবে। এবং এখানে সবগুলো না, এখানে হচ্ছে যেগুলো মোস্ট কমন সেগুলো দেওয়া আছে। সব প্রপার্টি দেখতে চাইলে ভিউ অল প্রপার্টিস, যতগুলো প্রপার্টি আছে সব কিছু এখানে দেওয়া যাবে। যেমন আমি যদি টেক্সট চেঞ্জ করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে যদি অন্য কিছু দিই, তখন এখানে আমি দিয়ে দিব হ্যালো অ্যান্ড্রয়েড, তো এখানে তখন সেটা হয়ে যাবে হ্যালো অ্যান্ড্রয়েড। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ল্যাব টাস্ক 5 আছে। যেমন আমি এগুলো একটু কুইকলি ওভারভিউ করি। যেমন অ্যাড অ্যান আইডি, একটা আইডি অ্যাড করতে হবে। একটু আগে আমরা যেভাবে অ্যাড করলাম আইডি, সেটা অ্যাড করতে হবে। টাইপ ফেস, এটা হচ্ছে কোন টাইপের ফন্ট হবে, মানে এখানে যখনই আমি টাইপ ফেস লিখবো তখনই সে আমাকে অটো সাজেশন দিবে যে কী কী টাইপ ফেস পসিবল। ফর এক্সাম্পল আমি এখানে এসে যদি দিই অ্যান্ড্রয়েড টাইপ ফেস, তাহলে আমাকে বলবে আমি কি মনোস্পেস চাই, নর্মাল চাই, সেন্স চাই, নাকি সেরিফ চাই। তো সেভাবে করে আমরা টাইপ ফেস দিব। টেক্সট স্টাইল, এটা 3 রকমের হতে পারে। একটা হচ্ছে নর্মাল, বোল্ড, ইটালিক, এই 3 রকমের যে কোনো একটা দিয়ে দিব। টেক্সট কালার একটা সিলেক্ট করে দিব।
তারপর হচ্ছে অন ক্লিকটা একটু দেখাই। আমি যদি এখানে একটা বাটন অ্যাড করি, এই বাটনের একটা প্রপার্টি হচ্ছে অন ক্লিক আমি দিয়ে দিলাম, অন ক্লিক মি। এখানে তারপর যদি আমি অল্টার এন্টার দিই, অল্টার এন্টার হচ্ছে আমাদের কুইক ফিক্স করার জন্য। অল্টার এন্টার দিলে আমাকে এখানে বলবে যে ক্রিয়েট অন ক্লিক মি মেথড। তার মানে এখানে একটা মেথড অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল। এখানে আমি যা লিখবো সেই কোডটা এক্সিকিউট হবে যদি বাটনটার মধ্যে ক্লিক করা হয়। তো এটা হচ্ছে ইজি প্রসিডিউর। এই সব কিছুই হচ্ছে আমাদের ওই প্রজেক্টটার মধ্যে করা আছে, যে প্রজেক্টটা আমি দিলাম। তো এই হোম টাস্ক যেগুলো আছে এগুলো ওখানে করা আছে। তো এগুলো সবগুলো একটু ট্রাই করে দেখবেন। তারপর একটা ইমেজ ভিউ অ্যাড করবেন। ইমেজ ভিউ অ্যাড করতে হলে যেটা করতে হবে যে এখানেও আপনি ইমেজ ভিউ লিখে অ্যাড করতে পারেন। সরি, এটা ইমেজ বাটন। ইমেজ ভিউর মধ্যে সোর্সের মধ্যে যে কোনো আপনি যদি কোনো একটা আইকন দিয়ে দেন, সেই আইকনটা ওখানে শো করবে ইমেজ ভিউতে। তারপর এডিট টেক্সট অ্যাড করা এবং সেগুলোর প্যাডিং দেওয়া, কি কি প্রপার্টি আছে সবগুলো এখানে দেওয়া আছে। ট্রাই করে দেখে, এগুলো হচ্ছে খুব সিম্পল। ভিজিবিলিটি হচ্ছে ভিজিবল, নন ভিজিবল, এনেবল, ট্রু ফলস, এগুলো দিলে একবার এনেবল হবে, ডিসেবল হবে, কমন স্টাফ। আচ্ছা, আর ডাইমেনশনের একটু দেখাই। ডাইমেনশন নামে আপাতত কোনো ফোল্ডার নেই। ডাইমেনশন নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমাদের যেটা আইডিয়ালি করা উচিত সেটা হচ্ছে প্যাডিং 8dp লিখলাম। তো এই জিনিসটা আমরা যখনই কোথাও ইউজ করব, ফর এক্সাম্পল এই যে লেআউটের মধ্যে আমি ডিরেক্টলি এভাবে ভ্যালু না দিয়ে আমাদের করা উচিত ডাইমেন প্যাডিং এভাবে দিয়ে দাও। তাহলে যেটা হবে সেটা হচ্ছে মাল্টিপল। ফর এক্সাম্পল আমরা যদিও বলছিলাম যে ওই যে এইচডিপিআই এমডিপিআই এর বিষয়টা, এই যে এখানে এটার মানে হচ্ছে আমি যদি এরকম চাই যে আমার একটা বাটন সেটা একদম লেফট কর্নার থেকে 8dp ডান দিকে সরে থাকবে, তাহলে আমি দিয়ে দিব সেটার মার্জিন লেফট 8dp। সেই একই জিনিসটাই কিন্তু আমি যদি 8dp লিখে দেই, তাহলে এইচডিপিআই স্ক্রিনের মধ্যে সেটা অ্যাকচুয়ালি জায়গা নেবে 12 পিক্সেল। এমডিপিআই ডিভাইসের মধ্যে 8 পিক্সেল ডান দিকে সরবে, এইচডিপিআই ডিভাইস হলে 12 পিক্সেল ডান দিকে সরবে, XHDPI হলে সেটা সরবে 16 পিক্সেল। ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু ব্যাপার আছে। যেমন এটা যদি একটা ট্যাব হয়, ট্যাবের মধ্যে যদি আমি 8dp সরাই তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে সরছে, কারণ ট্যাব এত বড়, সেখানে 8dp আসলে কিছুই না। তো সেই জিনিসগুলো যখন সাপোর্ট আমরা দিতে যাব, তখন হচ্ছে আমাদের যে ডাইমেন্স যেই ভ্যালুগুলো সেগুলোর প্রয়োজন হবে। তো সেগুলো আমরা যখন ট্যাব নিয়ে কাজ করব তখন দেখবো আর কি। তো আপাতত প্রথম ক্লাস হিসেবে হচ্ছে আমি সবগুলোই একটু একটু করে টাচ করে গেলাম যে এই জিনিসগুলো নিয়ে কাজ হবে, আমরা করবো আর কি। তো যে কোনো একটা ভ্যালু দিয়ে দিব, সেখানে হচ্ছে আমরা ভ্যালুটা দিব এখানে। তো এই ভ্যালুগুলো আমরা সেখানে ইউজ করব। এটার কিভাবে কি ইউজ হবে সেটা আমরা দেখব। আরেকটা জিনিস সেটা হচ্ছে ফাইলের নামটা কিন্তু dimensions.xml, কিন্তু আমি যখন ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ডাইমেন, এবং আমাদের এখানে কিন্তু ইউজ করতে হবে ট্যাগটা, নট দ্য ফাইল নেম। ফাইল নেম যে কোনো কিছু দেওয়া যাবে। আমি কি বোঝাতে পারছি? অনেকে মনে করে যে ফাইল নেম যেটা দিলাম এখানে হয়তো সেটা লিখতে হবে, আসলে তা না। ফাইল নেম যে কোনো কিছুই হতে পারে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ নেম। রিসোর্সেসের মধ্যে যে ট্যাগ নেমটা থাকবে, এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে মোটামুটি যা যা কিছু করব সব কিছুর মেইন কম্পোনেন্টগুলো টাচ করে যাওয়া, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আসলে ইউজ কীভাবে করব সেগুলো আমরা আস্তে আস্তে আসবো। তো আজকে মোটামুটি এ পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন বা ডকুমেন্টটা দেখে যদি কোনো কোয়েশ্চেন মনে হয়, বা আমাদের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো দেখার পর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো এখন জিজ্ঞেস করতে পারেন। ভিডিওগুলো যে রাইভারে দেওয়া আছে বেসিক বেসিক, হ্যাঁ। জাস্ট অ্যান্ড্রয়েড আইডিয়া, অ্যান্ড্রয়েড হ্যাঁ। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা। এবং ল্যাব টাস্কগুলো করলে আরেকটু আইডিয়াগুলো ক্লিয়ার হবে যে আসলে কিভাবে কি হচ্ছে। যে কোনো কিছুতে সমস্যা হলে যে কোনো লাইন যদি বুঝতে না পারেন, সেই লাইনটা কপি করে
দিয়ে দিবেন এররের মধ্যে এই লাইনটা আমি বুঝতে পারতেছি না, বা কোনো এরর থাকলে স্ক্রিনশট সহ দিয়ে দিবেন।